সরি, ক্যামেরা ছেড়ে দিছিল। সো আশা করি এখন ভিডিও দেখতে পাচ্ছ, বাট অনেকেই ভিডিও দেখতে পাবা না। সো যারা ভিডিও দেখতে পাচ্ছ না ওয়েব অ্যাপে, তোমরা আরেকবার রিজয়েন করো। সো কমেন্টে যারা আছো অন্যদেরকে বলো রিজয়েন করতে, ওকে? অনেকেই বলবে যে ভিডিও দেখতে পাচ্ছে না, সো তাদেরকে একটু বলবা রিজয়েন করতে, ওকে? কমেন্টে যদি কেউ বলে যে ভিডিও নাই, তাদেরকে বলো রিজয়েন করতে। এটা যারা আমার ক্লাস রেগুলার করো, তোমরা গত ক্লাসেও জিনিসটা দেখছো আর কি, যে এরকম জিনিস হয়ে যায় আসলে মাঝে মধ্যে। এটা ক্যামেরার দোষ, আমার দোষ না আসলে, এটা আমার দোষ না, সরি। ঠিক আছে, সো ওয়েব অ্যাপে যারা বলতেছে এখনো ভিডিও দেখা যাচ্ছে না, তাদের বলবা একটু রিজয়েন করতে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে, নাইস। সো আমাকে এই জায়গাতে বলো, আমি বললাম এদিক দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে 0। আবার যদি কখনো এরকম হয় 1 মিনিট ওয়েট করবে, আমি আবার লাইভে আসবো, সমস্যা নেই। সো আমি এই জায়গাতে তোমাকে বললাম যে এদিক দিয়ে কারেন্ট ফ্লো 0। কারেন্ট ফ্লো 0 মানে কি? এই রোদের মধ্যে দিয়েও কোনো ভোল্টেজের চেঞ্জ হচ্ছে না, তাই না? কারণ ভোল্টেজের চেঞ্জ কখন হয়? যখন কারেন্ট ফ্লো হয়। কতটুকু ভোল্টেজের চেঞ্জ হয়? আয়ার পরিমাণ। তার মানে এর মধ্যে দিয়েও কোনো ভোল্টেজের চেঞ্জ হচ্ছে না, এর মধ্যে দিয়েও কতটুকু হচ্ছে না, এর মধ্যে দিয়েও কোনো ভোল্টেজের চেঞ্জ হচ্ছে না, তাই না ব্যাপারটা? তাইলে তুমি আমাকে একটু চিন্তা করে বলো তো, আমি যদি এই VB থেকে VA এর দিকে হেঁটে যাই, KVL অ্যাপ্লাই করি, বা কারেন্ট ফ্লো তুমি নিয়েই করো, তুমি কারেন্ট ফ্লো ধরেই করো যে কারেন্ট ফ্লো একটা আছে, সমস্যা নেই। তুমি ধরেই করো যে একটা কারেন্ট ফ্লো আছে, সমস্যা নেই, ওকে? একটা কারেন্ট আছে। তাইলে তুমি বি থেকে VA তে গেলে ইকুয়েশনটা কি হবে আমাকে বলো? টেকনোলজি, রাইট? হ্যাঁ, ইকুয়েশনটা কি হবে বলো তো? ইকুয়েশনটা কি হবে? যে এদিকে কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্টের বিপরীত দিকে আমি যাচ্ছি, তাই না? আমি হেঁটে যাচ্ছি এদিকে, এটা আমার হাঁটার ডিরেকশন। তার মানে ভোল্টেজ ড্রপ হবে না গেইন হবে? গেইন হবে ভোল্টেজ, তাই তো? ভোল্টেজ গেইন হবে। কতটুকু গেইন হবে? কতটুকু গেইন হবে? আয়ার পরিমাণ। তার মানে I ইন্টু R3 পরিমাণ গেইন হবে। এখানে এই ব্যাটারিটা আমার প্লাস হয়ে যাবে, তাই তো? E3 প্লাস হয়ে যাবে। আবার I ইন্টু R2 প্লাস E2 প্লাস I ইন্টু R1 প্লাস E1, এটা ইকুয়াল টু চলে আসবে আমাদের VA, তাই তো? বলো তো ইকুয়েশনটা এরকম হবে না? ইয়েস অর নো? ইকুয়েশনটা তো এরকমই হবে, তাই না? সবগুলাই প্লাস হবে। এখন কারেন্ট ফ্লোটা যদি আমি বলে দিলাম 0, এটা একটা ওপেন সার্কিট, কোনো কারেন্ট ফ্লো নাই, তাহলে এটাও 0, এটাও 0, এটাও 0, জাস্ট দেখাচ্ছি র্যান্ডমলি, এটা কোনো প্রমাণ না বা কিছুই না, জাস্ট তোমাকে উপলব্ধি করাচ্ছি। তাইলে VB এর সাথে সবগুলা ভোল্টেজ যোগ হচ্ছে না বলো তো? আমি যখন VB থেকে VA তে যাচ্ছি, সবগুলা ভোল্টেজ যোগ হচ্ছে না বলো তো? জাস্ট একটা ভিজুয়ালাইজেশন, তোমাকে ফিল করানোর জন্য, আর কিছুই না। জাস্ট একটা ভিজুয়ালাইজেশন, আর কিছুই না, ঠিক আছে? আর কিছুই না। সো বুঝছো জিনিসটা? তাইলে এর তুল্য যদি আমি আরেকটা সার্কিট বানাতে চাই, এখানে যদি আমি কি করি, এই যে ইকুইভ্যালেন্টটা, এই ইকুইভ্যালেন্টটা সমান যদি এই E1 প্লাস E2 প্লাস E3 বসায় দেই, তাইলে বলতো এখন আমি যদি এই সার্কিটে VB থেকে VA তে আসি, একই জিনিস হচ্ছে না বলতো? একই জিনিস হচ্ছে না? তার মানে তুল্যটা আসলে তিনটার যোগফল। যখন সিরিজে থাকে তুল্যটা আসলে তিনটার যোগফল হয়ে যায়, আর কিছুই না। যখন সিরিজে থাকে তুল্যটা তিনজনের যোগফল হয়ে যায়, আর কিছুই না। বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো? তার মানে তুমি এই লাইন থেকে এই পর্যন্ত হাইটা আসার সময় ভোল্টেজ যতটুকু বাড়তেছিল E3 প্লাস E2 প্লাস E1, এখান থেকে যদি এখানে আসো ভোল্টেজ একই পরিমাণ বাড়বে যদি এই ব্যাটারিটা এইটার সমান হয়, যদি এই ব্যাটারিটা এইটার সমান হয়, ঠিক আছে? আর এই জায়গাতে আর ইকুইভ্যালেন্টটা কত, এটা তো দেখতেই পাচ্ছ, কারণ সবগুলা রোধ সিরিজে আছে, একই কারেন্ট ফ্লো হচ্ছে, মানে সিরিজে আছে। সিরিজে যদি থাকে আর ইকুইভ্যালেন্ট কত হয়ে যায় বলো তো? সিরিজে যদি থাকে সবগুলা রোধ যোগ হয়ে যায়, তার মানে R1 প্লাস R2 প্লাস R3। জাস্ট একটা ভিজুয়ালাইজ করালাম এখানে, এটা কোনো প্রমাণ না, ঠিক আছে? এটা কোনো প্রমাণ না। তার মানে তোমাকে যদি আমি বলি এরকম অনেকগুলো ব্যাটারি আছে, অনেকগুলো অভ্যন্তরীণ রোধ আছে, অনেকগুলো ব্যাটারি আছে, অনেকগুলো অভ্যন্তরীণ রোধ আছে, ঠিক আছে? বুঝতেছো তো, তাই না বলো তো? E1 E2 E3, এটা R1 R2 R3। এদের পরিবর্তে আমি যদি একটা ব্যাটারি আর একটা তুল্য রোধ বসাই, তাইলে বলো তো ওই একটা ব্যাটারি কত হবে? এই একটা ব্যাটারির যে তুল্য বিভবটা হবে সেটা হবে হচ্ছে E1 প্লাস E2 প্লাস E3, বা যতগুলা ব্যাটারি তোমার থাকে, যতগুলা থাকে ততগুলার যোগফল হয়ে যাবে। আর এই যে R ইকুইভ্যালেন্ট, এই R ইকুইভ্যালেন্টটা কি হয়ে যাবে? সবগুলা রোধের যোগফল, R1 প্লাস R2 প্লাস R3, বা যতগুলা আছে, ঠিক আছে? সবগুলা জাস্ট অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? বলো কারো কোনো বুঝতে কোনো সমস্যা? এটা কিন্তু নর্মালি ভিজুয়ালিও ফিল করা যায়। তুমি যদি একটা KVL অ্যাপ্লাই করো, একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে যাও, তাইলেই বুঝে যাবে যে দুইটা একই জিনিস মিন করতেছে, দুইটা আসলে একই জিনিস মিন, ঠিক আছে? বলো সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে একটা করে সি লিখো। জাস্ট সিরিজে যখন থাকবে ব্যাটারিগুলোও যোগ হয়ে যায়, রোধগুলোও যোগ হয়ে যায়, এটা মাথায় রাখবা। সিরিজে যখন থাকবে তুল্য ভোল্টেজটা সবগুলোর পরিবর্তে যদি একটা বসাই,
সবগুলা ব্যাটারি যোগ হয়ে যায়, রোধগুলো সবগুলো যোগ হয়ে যায়। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু। এখন আমাকে বলো তো, এখন সামহাও যদি সবগুলা রোধ একই মানের থাকতো, মানে সবগুলা রোধও একই মানের, সবগুলা ব্যাটারিও একই মানের, সবগুলা একই, ঠিক আছে, মানে সবগুলা ব্যাটারির ই একই, সবগুলা ব্যাটারির আর একই, ব্যাপারটা এইরকম যে সবগুলারই ই আর আর সেম, সবগুলারই ই আর আর সেম। ঠিক আছে, আমি বললাম যে এটাও ই এর, এটাও ই, এটাও ই, এরকম কতগুলো আছে, এন সংখ্যক, কতগুলা, এন সংখ্যক আছে, এন সংখ্যক ব্যাটারি আছে। আর এখানেও প্রত্যেকটার অভ্যন্তরীণ রোধ আর আর আর। তাইলে বলতো তাদের পরিবর্তে আমি যদি একটা বসাইতাম, একটা ব্যাটারি বসাইতাম, ওই ব্যাটারিটার রোধ কি হয়ে যেত বলতো, মানে ব্যাটারিটার ভোল্টেজ কত হয়ে যেত, তড়িৎচলন শক্তি কত হয়ে যেত, সবগুলা ই যোগফল, কতগুলা ই আছে, এন সংখ্যক, তাইলে ইটা কত হয়ে যেত বলতো, এন ইন্টু ই, তাই না, এন ইন্টু ই হয়ে যেত, মানে একটা ব্যাটারির এন গুণ হয়ে যেত, তাই না, একটা ব্যাটারির এন গুণ হয়ে যেত, বুঝছো। আর আরটা কি হয়ে যেত, আর ইকুইভ্যালেন্টটা কি হয়ে যেত বলতো, একটার যদি স্মল আর হয় সবগুলো আর যোগ হয়ে যাচ্ছে, এন সংখ্যক আর যোগ হচ্ছে, এন আর হয়ে যেত, তাই তো, এন আর হয়ে যেত, রাইট। বুঝছো সবাই, সবাই কি ক্লিয়ার না, একদম একদম ক্লিয়ার। তাইলে এখন যদি আমি একটা এক্সটার্নাল আর রোধের সাথে এটা যুক্ত করি, একটা বহিস্থ আর রোধের সাথে জাস্ট যুক্ত করলাম, এই তুল্য রোধটা বা তুল্য ভোল্ট ব্যাটারিটা একটা বহিস্থ আর রোধের সাথে যুক্ত করলাম, বা এখানেও মনে করো একটা বহিস্থ আর রোধের সাথে যুক্ত করলাম, বহিস্থ আর রোধের সাথে। আমি তো এই সবগুলার পরিবর্তে আমি একটা বানাইছি, এই সবগুলা ইয়েলো যে ব্যাটারিগুলা সবগুলার পরিবর্তে আমি একটা তুল্য ব্যাটারি বসাইছি, যেটার ব্যাটারির ভোল্টেজ হবে এত, ব্যাটারির তুল্য রোধ হবে হচ্ছে এত। ঠিক আছে, তাইলে বলতো এখানে কারেন্ট ফ্লো কত হবে, আমরা গত ক্লাসে শিখছি কারেন্ট ফ্লো সমান ই বাই আর প্লাস আর, বহিস্থ রোধ এবং ব্যাটারির রোধ। তাহলে এই জায়গাতে ই কত, এন ই পরিমাণ, তাই না, এন ই পরিমাণ, আর কত বহিস্থ রোধ আর, এবং এই ব্যাটারিটার অভ্যন্তরীণ রোধ কত, এন আর পরিমাণ, তাই তো, তাই না বলতো। তার মানে আমাদের যদি একটা জিনিস হয় এই জায়গাতে যে অনেকগুলা সেম মানের ব্যাটারি সিরিজে আছে, তাইলে তাদের যে তুল্য কারেন্টটা সেটা হবে এটা। এখন এটা মুখস্থ করতে হবে না, মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট কনসেপ্টটা মনে রাখবা যে ব্যাটারিগুলো যদি সিরিজে থাকে তার পটেনশিয়ালটা যোগ হয়ে যায়, এবং তুল্য রোধটা এমনি নির্ণয় করতে পারবা কারণ সবগুলা রোধ সিরিজে আছে। জাস্ট এই কনসেপ্টটা মনে রাখবা, জাস্ট এই লাইনটা মনে রাখবা যে ব্যাটারিগুলো সিরিজে থাকলে তার পটেনশিয়ালটা যোগ হয়ে যায় যদি আমরা একটা ব্যাটারি দ্বারা রিপ্লেস করতে চাই। ঠিক আছে, এই কনসেপ্টটা মনে থাকবে বলতো, মনে থাকবে কনসেপ্টটা। যদি ব্যাটারিগুলো সিরিজে থাকে চিন্তা করবা যে এদের পরিবর্তে যদি একটা বসাই তাহলে সবগুলা ই যোগ হয়ে যাবে, এটা মনে রাখলেই হলো। ঠিক আছে, এখন আমাকে এই জায়গাতে বলো, এই জায়গা থেকে মাঝে মধ্যে একটা প্রশ্ন দেয় যে আমি যদি একটা ব্যাটারির কারেন্টের কথা চিন্তা করি, ওইটা মানে কারেন্ট প্রবাহটা যদি এন গুণ পাইতে চাই তখন কি করতে হয়। দেখো এখানে দুইটা কন্ডিশন তুমি অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এখানে দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারো। এক, আর হচ্ছে এনআর থেকে অনেক অনেক ছোট, আর যদি এনআর থেকে অনেক অনেক ছোট হয় এটা কি তুমি কাইন্ড অফ জিরো বলতে পারবে না। দেখো কাইন্ড অফ ব্যাপারটা এরকম, আমি এটুকু মুছে ফেলবো আবার, মানে 10/1,00,000 প্লাস 1, এটা যে কথা 10/1,00,000 এটা কিন্তু একই কথা। তার মানে একটা থেকে যদি আরেকটা অনেক ছোট হয় ওটা আসলে আমরা বাদ দিতে পারি, হিসাব থেকেই বাদ দিতে পারি। সো আরটা যদি অনেক ছোট হয়, অনেক যদি ছোট হয় এটা কিন্তু আমরা হিসাব থেকেই বাদ দিতে পারি। তাহলে তোমার ইকুয়েশনটা কেমন পড়ে থাকবে, এটাকে বাদ দিয়ে দাও, এন এন কাটা চলে যাবে, তোমার আই পড়ে থাকবে শুধু এইরকম যে ই বাই স্মল আর। দেখো এন এন উপরে নিচে কাটা চলে যাবে, বুঝছো এটা, বুঝছো তো যে আরটা যদি অনেক অনেক ছোট হয়, অনেক অনেক ছোট হয়। আবার যদি এটার উল্টাটা হয়, যদি এটার উল্টাটা হয়, মনে করো তোমাকে বললো যে এন আরটা, এন আর যেটা, সরি এন ইন্টু স্মল আর যেটা, এখানে স্মল আর হইতো, ভুলে ক্যাপিটাল আর দিয়ে দিছি, এটা স্মল আর হইতো। সো এন ইন্টু স্মল আর যেটা, এটা তোমাকে বললো যে এইটা অনেক অনেক ছোট, কার থেকে, আর থেকে। তাইলে তুমি এই জিনিসটাকে বাদ দিতে পারবা, এটা হিসাবের বাইরে। তখন তোমার তড়িৎ প্রবাহ কি হবে বলো তো, তখন তোমার তড়িৎ প্রবাহ হবে হচ্ছে দেখো উপরে এন ই আর নিচে হচ্ছে অভ্যন্তরীণ রোধ আর, মানে বহিস্থ রোধ আর। তার মানে এখান থেকে একটা প্রশ্ন আসে, কি প্রশ্ন আসে যে কখন, যখন অনেকগুলো ব্যাটারি সিরিজে যুক্ত করো কখন তড়িৎ প্রবাহ বাড়ে বা তড়িৎ প্রবাহ অ্যাম্পলিফাই হয় বা তড়িৎ প্রবাহ সর্বোচ্চ হয়, কখন হয়, যখন এন আরটা আর থেকে অনেক অনেক ছোট। এটা মুখস্থ করো না, আমি আবার বলতেছি এটা মুখস্থ করো না। পরীক্ষা হলে যদি এরকম প্রশ্ন আসে যে কখন এই জিনিসটা হয়, তুমি দেখতে পাচ্ছ এই জায়গাতে তড়িৎ প্রবাহটা বেশি, প্রথমটা থেকে দ্বিতীয়টা তড়িৎ প্রবাহটা বেশি, এন গুণ প্রায়,
এটা মুখস্থ করো না, পরীক্ষালে চোখ অফ করবা, চোখ অফ করে খাতার কোণায় আমার মতো লিখবা যে আচ্ছা অনেকগুলা ব্যাটারি, তার মানে তুল্য ব্যাটারিটা হবে NE, তুল্য রুটটা হবে NR। ঠিক আছে, খাতার কোণায় লিখবা এটা। খাতার কোণায় লিখে তুমি 1 সেকেন্ডে ইকুয়েশন লিখে ফেলতে পারবা, NE R প্লাস NR, 1 সেকেন্ডে ইকুয়েশন খাতার কোণায় তুমি লিখে ফেলতে পারবা। তারপর চিন্তা করবা যেখানে কোনটা 0 হইলে তড়িৎ প্রবাহটা ম্যাক্সিমাইজ হচ্ছে বা তড়িৎ প্রবাহটা n গুণ হচ্ছে, তখন তুমি দেখেই বুঝে ফেলতে পারবা যে এইটুকু 0 হইলে তড়িৎ প্রবাহটা n গুণ হয়ে যায় বা E/R এর n গুণ হয়ে যায়। ঠিক আছে, পরীক্ষা হলে মুখস্থ করো না, কারণ মুখস্থ করলে সমান্তরালটার সাথে তখন তুমি গুলায় ফেলবা। বুঝছো আমার কথা? মুখস্থ করো না, তুমি চোখ অফ করেই যেন লিখতে পারো যে অনেকগুলা ব্যাটারি সিরিজে আছে, তার মানে NR এবং তোমার হচ্ছে তুল্য যে তোমার তড়িৎচালক শক্তিটা সেটা হয়ে যাবে NE। এইটুকু একবার মাথায় নিয়ে আসলে তারপর তুমি এই ইকুয়েশন 1 সেকেন্ডে লিখতে পারবা। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে পারলা বলো তো? ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? এখানে জাস্ট এটাই এক্সপ্লেন করতাম আর কি। সবাই ক্লিয়ার? ঠিক আছে, ওকে, ডান ডান ডান। তাইলে এখন আসো সমান্তরালে যখন থাকে ব্যাটারিগুলা। সো অনেকগুলা ব্যাটারি এখন সমান্তরালে, ঠিক আছে, অনেকগুলা ব্যাটারি এখন সমান্তরালে। এখানে মনে করো একটা ব্যাটারি, ওকে, এবং R মানের, R1 মানের এবং E1 মানের। এখানে মনে করো আরেকটা ব্যাটারি, R2 মানের এবং E2 মানের। সবগুলার কিন্তু ব্যাটারির রোধ এবং ব্যাটারির তড়িৎচালক শক্তি আলাদা আলাদা। ঠিক আছে, এটা E3 মানের এবং R3 মানের, সবগুলা প্যারালালি আছে। এখন আগেরটায় একটা কথা বলা বাকি আছে, বলো তো সামহাও যদি এরকম থাকতো, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে একটা ব্যাটারি এইরকম ভাবে আছে E1 এবং এটার তুল্যরোধ মনে করো R1, আরেকটা ব্যাটারি আছে এইরকম ভাবে, এটা হচ্ছে E2 এবং এটার যে অভ্যন্তরীণ রোধ সেটা মনে করো R2। আমি তোমাকে বললাম যে তাদের পরিবর্তে তুমি একটা ইকুইভ্যালেন্ট ব্যাটারি আর তুল্য রোধ বসাও বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বসাও। এখন কি তুমি সবগুলা যোগ করবা? একটু চিন্তা করে বলো তো। যদি KVL KCL খুব ভালো করে পারো, মানে গত ক্লাসটা যদি তুমি খুব ভালো করে পারো, তাহলে তোমার বুঝে যাওয়া উচিত যে এই জায়গাতে সবগুলা আসলে তুমি যোগ করবা না। কারণটা কি? কারণ ঠিক আগের মতোই, মানে আমরা বেসিকটা তো জানি যে এখানে মূলত কি হচ্ছে, আমরা যখন একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে হেঁটে যাই তখন এইগুলার ক্ষেত্রে কি হচ্ছিল বলতো, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে হেঁটে গেলে সবগুলা ব্যাটারি যোগ হচ্ছিল, এটাও যোগ হচ্ছিল, এটাও যোগ হচ্ছিল যখন তুমি এইদিকে হেঁটে যাচ্ছিলা। বাট এখানে যখন তুমি KVL অ্যাপ্লাই করে যাবা তখন এই ব্যাটারিটা তোমার জন্য নেগেটিভ, তাই না, এই ব্যাটারিটা তোমার জন্য পজিটিভ। তার মানে এই জায়গাতে যখন তুমি তুল্য ভোল্টেজটা বের করবা, এখন কিন্তু দুইটা ব্যাটারি যোগ করবা না, পোলারিটিটা মাথায় এনে তোমাকে যোগ করতে হয়। ঠিক আছে, পোলারিটিটা মাথায় এনে তোমাকে যোগ করতে হয়। তার মানে এখানে যে তুল্য ব্যাটারিটা হবে, এটার ইটা হবে হচ্ছে এই E1 আর E2 ডিফারেন্স। আমি কেন ডিফারেন্স সাইন ইউজ করতেছি, কারণ যেটা বড় এটা থেকে ছোটটা বিয়োগ, যেটা বড় এটা থেকে ছোটটা বিয়োগ। এবং এখানে যে তুল্য ব্যাটারিটা সেটা ডিরেকশনটাও এই এর উপরে ডিপেন্ড করতেছে। আমি এক্সাম্পল দিচ্ছি তারপরে বুঝতে পারবা। ঠিক আছে, বাট ব্যাপারটা তো বুঝছো, যেখানে বিয়োগ করতে হবে, দুটো যোগ করে ফেললে এখানে হবে না। একটা এক্সাম্পল দেখলেই তুমি জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখলেই তুমি জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে মনে করো আমি দিলাম যে একটা ব্যাটারি হচ্ছে 10 ভোল্টের আর একটা হচ্ছে 6 ভোল্টের। তাইলে এখন তুমি যে তুল্য ব্যাটারিটা তুমি দিবা, একটু চিন্তা করো, একটু চিন্তা করো। মনে করো এখানে রোধগুলা নাই, তাহলে তুমি এখান থেকে যদি হেঁটে হেঁটে এই দিকে আসো -6, এখানে যদি আসো +10, তার মানে আলটিমেটলি এখানে আসা পর্যন্ত কি হচ্ছে বলতো, +4 হচ্ছে, তাই না? এই দিক দিয়ে তুমি যখন আসতেছো, দেখো এই দিকে তুমি যখন আসতেছো, এখানে আসতেছে -6, এখানে আসতেছে +10, তুমি যখন KVL অ্যাপ্লাই করতেছো, রাইট? সবাই এই জিনিসটা জানো যে তুমি যদি এই বিন্দু থেকে এই দিকে KVL অ্যাপ্লাই করো, এখানে আসতেছে -6, এখানে আসতেছে +10, তাহলে আলটিমেটলি দুটো যোগ করলে কি আসতেছে বলো তো, +4। তার মানে এখানে যে ব্যাটারিটা হবে সেটাও হবে এই দিক বরাবর +4, তাই না? মানে ব্যাটারির মানটা হবে হচ্ছে +4, একটা থেকে আরেকটা বিয়োগ। ওকে, একটা থেকে আরেকটা বিয়োগ। এখন এখানে ডিরেকশনটা কিন্তু কেন এই দিকে বসাইছি, কারণ আমি এখান থেকে এই দিকে আসার সময় তুল্য যেটা পাইছি সেটা পাইছি +4, তাই না? সেটা পাইছি +4। তার মানে এখন আবার এখান থেকে তুমি এখানে আসো, দেখো যে +4 পাচ্ছ, কারণ ব্যাটারিটা এই দিকে কারেন্ট ফ্লো করতে যাচ্ছে। সো পোলারিটিটা তোমাকে ওইভাবে বুঝে শুনে দিতে হবে। ঠিক আছে, পোলারিটিটা তোমাকে ওইভাবেই বুঝে শুনে দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, মানে জাস্ট এইটারই একটা উল্টা এক্সাম্পল দিচ্ছি। মনে করো এখন আচ্ছা এটা থাকুক, হ্যাঁ এটা থাকুক, মুছে ফেললে তো স্লাইডে থাকবে না। এখন মনে করো এটারই আরেকটা কপি বানাচ্ছি।
এখন মনে করো এই জায়গাতে আমি বললাম আমি যা সবগুলা পসিবল ওয়ে তোমাকে দেখাচ্ছি, এখানে দিলাম 10 ভোল্ট। তাইলে আমাকে বলো তো এখন তুমি যদি এই দিক থেকে আসো, এখানে -10 হচ্ছে, এখানে +6 হচ্ছে, তার মানে এই দিক থেকে এখানে আসার পরে আলটিমেটলি কত হচ্ছে বলো তো -4 থাকতেছে। যখন তুমি এই দিক থেকে এই দিকে আসতেছো তুল্যটা কত থাকতেছে বলো তো -4। সো উল্টা হিসাব করে দরকার নাই, সবসময় আসলে যে দিকে পজিটিভ ওই দিকে হিসাব করবা। তুমি এখন এই দিক থেকে হিসাব করে যাও, তাহলে এখানে মাইনাস হচ্ছে -6, এইদিকে যখন এদিক দিয়ে যখন যাবা এখানে প্লাস হচ্ছে +10, তার মানে আলটিমেটলি +4ই হচ্ছে, বাট কোন দিকে? ওই দিকে। তার মানে ব্যাটারিটার মান +4ই হবে, বাট পোলারিটিটা হবে এই দিকে। বুঝছো? বুঝতে পারছো? জাস্ট কেভিএল এর কনসেপ্টটা আমি বললাম তো, ওই যে একটা পয়েন্টের দুইটা পয়েন্টের মধ্যে তুমি যদি হাঁটতে পারো, কেভিএল অ্যাপ্লাই করতে পারো, দুনিয়ার কোনো সার্কিটই তোমার কাছে কঠিন লাগবে না। বুঝতে পারছো এটা? সবাই বলো ক্লিয়ার কিনা এতটুকু? সবাই বলো আমাকে এতটুকু ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার? জাস্ট কোর কনসেপ্টটা হচ্ছে দুইটা বিন্দুর মাঝে হাঁটতে জানা শিখতে হবে, দুইটা বিন্দুর মাঝে কেভিএল অ্যাপ্লাই করা শিখতে হবে। এটুকু বুঝলেই তুমি বাকিটুকু এমনিই পারবা। ঠিক আছে, এখন আসো সমান্তরালের ক্ষেত্রে। এখন এই সবগুলার পরিবর্তে আমরা কি একটা ব্যাটারি এবং একটা রোধ বসাতে যাচ্ছি, তাই না? একটা ব্যাটারি এবং একটা রোধ বসাতে যাচ্ছি, যেটাকে আমরা ইকুইভ্যালেন্ট ব্যাটারি বলতেছি বা ইকুইভ্যালেন্ট রোধ বলতেছি, তাই না? এখন এইটা প্রমাণ করা যায়, এটাকে আরেকটা নাম আছে মিলম্যানস থিওরেম নামে। যদিও বা এটা এইচএসসি তে তেমন বেশি দরকার নাই, অ্যাডমিশনে বেশি দরকার আমাদের। ঠিক আছে, অ্যাডমিশনে বেশি দরকার আমাদের। সো এই দুই প্রান্তের এই দুই প্রান্তের মধ্যে যদি আমি একটা ব্যাটারি বসাই, এটার যে ব্যাটারির মানটা হবে, এটা একটু ফর্মুলাটা মনে রাখো, কারণ এটার প্রমাণটা এখন দেখাচ্ছি না, কারণ প্রমাণটা দেখালে সময় নষ্ট হয়ে যাবে আমাদের। যদিও বা এইচএসসি তে লাগবে না, এটা এইচএসসি তে যতটুকু লাগবে সবটুকু আমি তোমাদের বোঝাবো, আর নিজেরা চাইলে বাসায় এটা প্রমাণ করে দেখতে পারো। ওকে, E1/R1, E2/R2, E3/R3, এরকম যতগুলো আছে সবগুলার যোগফল, আর নিচে হচ্ছে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, সবগুলার যোগফল, যতগুলো ব্যাটারি আছে। এখন এটা আসলো কিভাবে, এটা একটু তোমরা প্রমাণ করবা। ঠিক আছে, প্রমাণ করার চেষ্টা করবা। এটা আসলে খুব সহজে তুমি কারেন্ট যে যোগ হচ্ছে, সবগুলা লাইনের কারেন্ট যে এখানে অ্যাড হচ্ছে, দেখো এই লাইনের কারেন্ট, এই লাইনের কারেন্ট, এই লাইনের কারেন্ট, সবগুলো লাইনের কারেন্ট যে অ্যাড হচ্ছে, ওই কনসেপ্ট দিয়ে তুমি করতে পারবা। ঠিক আছে, জাস্ট এখানে কেভিএল কেসিএল অ্যাপ্লাই করে এটা প্রমাণ করা যায়। সো আপাতত বিশ্বাস রাখো, অ্যাডমিশনের ক্লাসে হয়তো এগুলার প্রমাণ দেখবা, যেহেতু আমাদের লাগে না এইচএসসি-তে এত বেশি এই জিনিসটা, যে কারণে আমরা এই জিনিসটা প্রমাণ দেখাচ্ছি না। ওকে, গুড ডিল। এটার প্রমাণটা তোমরা অ্যাডমিশনের ক্লাসে দেখবা। আপাতত জাস্ট ফর্মুলাটা মনে রাখতে পারো। মনে করো যে অ্যাডমিশনের জন্যই ফর্মুলাটা জাস্ট লিখে দিছি, যে অনেকগুলা টাইপের ব্যাটারি যখন হচ্ছে প্যারালালে থাকে। ঠিক আছে, ওকে, সূত্রটা কি দেখো, এইটার ই ডিভাইডেড বাই এইটার আর, মানে যেটার ই ডিভাইডেড বাই ওইটার আর, এইটার ই ডিভাইড বাই এইটার আর, এইটার ই ডিভাইড বাই এইটার আর, নিচে হচ্ছে সবগুলো 1/R1 1/R2 1/R3 এরকম। আর তুল্য যে রোধটা, সেটা তো খুব কমনলি বোঝা যায় যে অনেকগুলো আর এখানে প্যারালালি আছে, তাই না? R1 R2 R3 সবগুলো আর প্যারালালি আছে, তাহলে তুল্য আরটা কত হয়ে যাবে? তুল্য আরটা হয়ে যাবে, আমরা প্যারালালি যেরকম ভাবে তুল্য রোধ নির্ণয় করি, 1/R1 1/R2 প্লাস 1/R3 এরকম। ঠিক আছে, হোল ইনভার্স, এটা হয়ে যাবে তোমার তুল্য আর। ঠিক আছে, এই সবগুলোর পরিবর্তে তুমি যদি একটা ব্যাটারি বসাও এই জায়গাতে, ওই ব্যাটারিটার ভোল্টেজ হয়ে যাবে এত, ব্যাটারিটার রোধ হয়ে যাবে এত। ঠিক আছে, এখন এটার প্রমাণটা আমরা দেখতেছি না, কারণ এটার প্রমাণটা অ্যাডমিশনের ক্লাসের জন্য দেখতে পাবা, এখন এত বেশি আমাদের লাগবে না, আপাতত এই জিনিসটা জেনে। ওকে, এখন এখানেও কিন্তু একটা ব্যাপার আছে। কি ব্যাপার আছে? এই ফর্মুলাতে তুমি যখন ই এর মান বসাবা, তখন ডিরেকশনটা মাথায় রাখতে হবে। দেখো, একটা ম্যাথ করাই তাইলেই বুঝবা। মনে করো এখানে আমি একটা ব্যাটারি বললাম যে এটা হচ্ছে মনে করো 3 ভোল্ট, আর এটা হচ্ছে মনে করো 1 ওহম। ঠিক আছে, আর একটা ব্যাটারি বললাম যে এই জায়গাতে 2 ভোল্ট আর এটা 1 ওহম, আরেকটা ব্যাটারি এই জায়গাতে বললাম যে এটা 4 ভোল্ট এবং 1 ওহম, 4 ভোল্ট। ওকে, এখন এই জায়গাতে তুমি যদি ইকুয়েশনটা বসাও, আমরা জাস্ট সূত্রটা মনে রাখতেছি, এটার প্রমাণটা আমরা দেখাই নাই, বা এটার ভিজুয়ালাইজেশনটা আমরা দেখাই নাই। সময় থাকলে হয়তো দেখাইতাম, বাট দরকার নেই আমাদের আপাতত। ঠিক আছে, জাস্ট ফর্মুলাটা মনে রাখো। এগুলার পরিবর্তে আমি যদি একটা ব্যাটারি বসাই, দেখো একটা ব্যাটারি বসাচ্ছি, এগুলার পরিবর্তে আমরা একটা ব্যাটারি বসাচ্ছি, ওই ব্যাটারিটার ই কত হবে এবং আর কত হবে, এটাই আমরা বের করতে চাই। দেখো, ওই ব্যাটারিটা আমরা কোন ডিরেকশনে নিছি? এই ডিরেকশনে, তাই না? এই ডিরেকশনে। এইরকম ব্যাটারিগুলোকে আমরা হচ্ছে পজিটিভ ধরবো, তাহলে কারণ এটার সাথে এটা ম্যাচ করছে, তাই না? আমরা যেটা ইকুইভ্যালেন্ট বানাতে চাচ্ছি এটার সাথে এটা ম্যাচ করছে, রাইট?
ডিরেকশনটা ম্যাচ করছে ব্যাটারির। সো এই রকমের ব্যাটারিগুলোকে আমাদের পজিটিভ নিতে হবে, এর উল্টা দিকের গুলোকে নেগেটিভ নিতে হবে। সো এখানে ইকুইভ্যালেন্ট যে ব্যাটারিটা হবে সেটা হয়ে যাবে হচ্ছে 3/1, দেখো 3/1 মাইনাস, দেখো এটা মাইনাস হবে কারণ এটার উল্টা এটা, মাইনাস 2/1 প্লাস 4/1, আর নিচে কি হয়ে যায় বলো তো 1/1 প্লাস 1/1 প্লাস 1/1। ওকে, এইটুকুই হয়ে যাবে হচ্ছে তোমার তুল্য ব্যাটারি। এখন তুমি একটা যেটা ধরছিলা এরকম, বাট উত্তর দেখলা সামহাও আসছে মাইনাস, তার মানে কি তোমার ধরাই ভুল হয়েছে, তার মানে তোমার ব্যাটারিটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে এইরকম যদি উত্তরটা মাইনাস আসে, বাট উত্তর যদি পজিটিভ আসে তাহলে তোমার ধরাটা ঠিক আছে, এইরকমই হবে। ঠিক আছে, সো এটা তোমরা একটু কষ্ট করে মানে সলভ করলেই হবে, এটার আসলে তোমার ডিরাইভেশন লাগবে না এই ফর্মুলাটা। ঠিক আছে, আমাদের ম্যাথে বা আমাদের এসিতে যেটা আছে সেটা হচ্ছে সমমানের যদি থাকে, এই যে এটার জন্য ফর্মুলাটা অলরেডি আমরা লিখে দিচ্ছি অন্য স্লাইডে, সো লাগবে না এটা। আমাদের এসিতে যেটা থাকে সেটা হচ্ছে সমমানের যদি থাকে, সমমানের অনেকগুলা ব্যাটারি যদি এরকম ভাবে থাকে সেম মানের ই এবং আর, সবগুলার ব্যাটারির যে ভোল্টেজটা সেটা হচ্ছে ই, অভ্যন্তরীণ রোধ যেটা হচ্ছে আর। এখন এই ক্ষেত্রে আমাদের তুল্যটা কত হবে বা তুল্য যে ব্যাটারিটা সেটা কত হবে, দেখো তুমি ওই ফর্মুলা যেটা শিখছো অ্যাডমিশনের জন্য যেটা শিখছো সেটা দিয়ে তুমি যদি ম্যাথটা করো তাহলে বলো তো কি আসবে, সবগুলোর জন্য ই বাই আর আসতেছে না, ই বাই আর ই বাই আর ই বাই আর, তাই না? বলো তো সবগুলোর জন্য ই বাই আর আসতেছে, আর নিচে 1/r প্লাস 1/r প্লাস 1/r এরকম আসতেছে। তাইলে আমাকে বলো তো এখানে কি আসবে, মনে করো এই জায়গাতে এম সংখ্যক টার্ম আছে, এখানে এম সংখ্যক টার্ম আছে মনে করো, তার মানে নিচে আসবে এম আর, মানে এম বাই আর, কারণ 1/r এম সংখ্যক আছে তার মানে এম বাই আর, উপরে কত আসবে এম ই বাই আর, তাই না? তাইলে এম বাই আর উপরে নিচে কাটো, ই ইকুইভ্যালেন্টটা কি আসতেছে বলো তো, ই এর সমানই আসতেছে। তার মানে একটা ব্যাটারির যে ই সবগুলার জন্য তুল্যটা একই থাকতেছে। এটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট যে ব্যাটারিগুলা যখন তুমি সিরিজে যুক্ত করো তখন ভোল্টেজ বেড়ে যায় এক মাথা থেকে আরেক মাথার দিকে, বাট যখন অনেকগুলো ব্যাটারি প্যারালালি যুক্ত করো তখন আসলে ভোল্টেজ বাড়ে না, একই ভোল্টেজ থাকে। তোমার কাছে যদি দুইটা 6 ভোল্টের ব্যাটারি দিলাম, আমি বললাম যে 12 ভোল্ট বানাও, তখন তুমি যুক্ত করবে দুইটা সিরিজে। আর যদি বললাম যে 6 ভোল্টের ব্যাটারি দুইটা দিছি, এই দুইটার কাজ হচ্ছে মনে করো বেশিক্ষণ একটা কিছু রান করা, বেশিক্ষণ একটা কিছু চালানো, 6 ভোল্ট দিয়েই চালানো, তখন তুমি প্যারালালি যুক্ত করবা। এই হচ্ছে দুইটা ডিফারেন্স। ঠিক আছে ভাই, আবার একটু, ঠিক আছে আবার একটু আমি বোঝাচ্ছি, কোনো সমস্যা নাই, আবার একটু বোঝাচ্ছি, তুমি একটু খেয়াল করো, আবার একটু আমি বোঝাচ্ছি। একে তো আমরা এই ফর্মুলাটা দেখলাম যেটা দিয়ে আসলে আমরা তুল্য ভোল্টেজ বের করতে পারি। বলো এই ফর্মুলাটা মনে থাকবে কিনা, এটা ডিরাইভেশন আমরা দেখাচ্ছি না, এটা অ্যাডমিশনের জিনিসপত্র, অ্যাডমিশনে লাগবে হয়তো। এই ব্যাটারিটা দেখছো, এই ফর্মুলাটা দেখছো, তাইলে এই জায়গাতে একই মানের ই সবগুলার ই একই মানের, সবগুলার আর একই মানের, সমস্যা তো নাই, এখানেও তো প্যারালালি আছে ব্যাটারিগুলা, সো ওই সূত্র এখানেও খাটবে, তাই না? খাটবে, এখানেও খাটবে, ইয়েস এখানেও খাটবে। সো যদি খাটে আমরা ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি, দেখো ই বাই আর ই বাই আর ই বাই আর এরকম সবগুলা ই বাই আর আমি যোগ করছি, আর নিচে 1/r সবগুলো 1/r যোগ করছি, ক্যালকুলেশন করে দেখলাম যে ই থাকতেছে, মানে ভোল্টেজ আসলে চেঞ্জ হচ্ছে না। এটাই জাস্ট মনে রাখার ব্যাপার এই জায়গাতে। এটা ছিল একটা ইনসাইট, আমি অনেকগুলো ইনসাইট দিব যেন তুমি বুঝতে পারো। একটা ইনসাইট এটা ছিল ওই ফর্মুলা বেসড। এখন ভিজুয়ালি ফিল করে কেমনে করতে পারবা, ফিল করে কেমনে বুঝতে পারবা, ঠিক আছে? ফিল করে কেমনে বোঝা যায় যে দুই প্রান্তের বিভব পার্থক্য যে ই থাকবে, কেন একটু খেয়াল করে দেখো। মনে করো এই দিক দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, এই দিক দিয়ে একই কারেন্ট ফ্লো হচ্ছে, কারণ দুইটা আইডেন্টিক্যাল না, একই জিনিস, এখানেও ই আছে আর আছে, এখানে ই আছে আর আছে। দুইটা রাস্তায় যদি সেম পরিমাণ রোধ থাকে আমরা জানি যে সমানভাবে সম্পদ ভাগ হয়, সো কারেন্টটাও সমান ভাগেই ভাগ হবে, দুইটার মধ্যে কারেন্ট আসলে সমানই থাকবে। এখন তুমি যদি এখান থেকে এই দিক দিয়ে হেঁটে যাও, দেখো এই বি বিন্দু থেকে এ বিন্দুর দিকে যাও, কত ভোল্টেজ যোগ হচ্ছে বলো তো? শুধুমাত্র একটা ই যোগ হচ্ছে না? বলো তো ইয়েস অর নো? একটা ই যোগ হচ্ছে। তুমি এই দিক দিয়ে যাও, কত যোগ হচ্ছে? শুধুমাত্র একটা ই যোগ হচ্ছে না? তুমি যতগুলা দিয়ে যাও, সবগুলা দিয়ে যাও, কি যোগ হচ্ছে বলো তো? ব্যাটারির ভোল্টেজ শুধুমাত্র একটা ই যোগ হচ্ছে, তার মানে আলটিমেটলি যদি কারেন্ট ফ্লোটা জিরো হয়, এই কারেন্ট ফ্লোটা জিরো হয় যদি, তাইলে বলো তো সবগুলা দিয়ে শুধুমাত্র ই যোগ হচ্ছে না? তুমি যত রাস্তা দিয়ে যাও ভোল্টেজ তো শুধু ই বাড়তেছে, তার মানে দুই প্রান্তের বিভব পার্থক্য ই থাকবে সব সময়। ক্লিয়ার? তার মানে দুইটা কথা জীবনে ভুলে গেলেও চলবে না, যে যখন প্যারালালে থাকে অনেকগুলা ব্যাটারি তখন তার তুল্য যে ভোল্টেজটা থাকে বা তুল্য যে ব্যাটারির মানটা থাকে সেটা ই এর সমানই হয়ে যায় যদি সবগুলা সমমানের হয়।
আর আর এর মানটা এটা তো জাস্ট সবগুলার কি বলতো সবগুলার তুল্য রোধ, সবগুলার তুল্য রোধ এটা তুমি এমনিও বের করতে পারবা, সবগুলা আর এর তুল্য রোধ 1/r 1/r সবগুলার ইনভার্স, যতগুলা থাকে ওই সবগুলার ইনভার্স। ওকে, সো দুইটা কথা মনে রাখবা, কি কি মনে রাখবা, কি কি মনে রাখবা, কি কি মনে রাখতে বলছি, যে অনেকগুলা ব্যাটারি সবগুলা যদি সিরিজে থাকে, সবগুলা যদি সিরিজে থাকে, অনেকগুলা ব্যাটারি সবগুলা যদি সিরিজে থাকে, তাইলে বলো তো কি হয়ে যাবে, তাদের তুল্য যে ইটা হয়ে যাবে সেটা হয়ে যাবে সবগুলার যোগফল E1 প্লাস E2 প্লাস E3 প্লাস এরকম, ঠিক আছে, সবগুলার যোগফল হয়ে যাবে, সবগুলার যোগফল হয়ে যাবে। অনেকগুলা ব্যাটারি সিরিয়ালে থাকলে সবগুলা যোগ হয়ে যাবে। এখন সবগুলা যদি ই মানের হয়, সবগুলা যদি একই মানের হয়, সবগুলো যদি একই মানের হয় তাহলে ই প্লাস ই মানে একই কথা। এই কথাটা মনে রাখবা, এই কথাটা মাস্ট। আর তুল্য রোধ তো দেখাই যাচ্ছে, সবগুলা সিরিজ আছে তার মানে সবগুলা জাস্ট যোগ, সবগুলা সিরিজ আছে সবগুলা জাস্ট যোগ, এই দুইটা কথা একদম মনে রাখবা, ঠিক আছে। আর প্লাস আর প্লাস আর প্লাস আর প্লাস, এটা তো নর্মালি বুঝছো। আরেকটা কথা যেটা মনে রাখবা, যদি ব্যাটারিগুলো প্যারালালি থাকে তাইলে দুই প্রান্তের বিভব পার্থক্য একই থাকে। এখানে মনে করো একটা ই ভোল্টেজের একটা ব্যাটারি, এখানে একটা ই ভোল্টেজের ব্যাটারি, এখানে আরেকটা ই ভোল্টেজের ব্যাটারি, সবগুলা ই এবং আর, সবগুলা ই এবং আর, সবগুলা ই এবং আর, তাইলে তাদের দুই প্রান্তের বিভব পার্থক্য একই থাকে, মানে তাদের পরিবর্তে আমি যদি একটা বসাই তাইলে ইকুইভ্যালেন্ট যে ব্যাটারিটা হবে সেটা আসলে ই এর সমানই হবে, এবং তুল্য রোধটা যেটা হবে আর ইকুইভ্যালেন্ট সেটা হবে হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, এটা হবে হচ্ছে সবগুলার তুল্য রোধ, মানে 1/r প্লাস 1/r প্লাস 1/r যতগুলা থাকে আর কি, যতগুলা থাকে আর কি, হোল ইনভার্স। বলো মনে থাকবে দুইটা কথা? বলো তো মনে থাকবে দুইটা কথা? এই দুইটা কথা কিন্তু মাস্ট, এই দুইটা কথা মাস্ট, এই দুইটা কথা মাস্ট। ওকে, ঠিক আছে। আমরা সিকিউ অনেকগুলা করবো, প্যারা নিও না, সিকিউ অনেকগুলা করবো, যত প্রকারের সিকিউ আছে। আমি বললাম না আমি তোমাদের প্রশ্ন ব্যাংক দেখছিলাম, প্রশ্ন ব্যাংক বলতে তোমাদের প্র্যাকটিস শিট দেখতেছিলাম, দেখলাম যে সব সিকিউ ক্লাসের মধ্যেই করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। সো সবগুলা সিকিউ করতে পারবা, সমস্যা নেই, চিন্তা করিও না। তোমাদের সিকিউ করার জন্য যতটুকু তৈরি করার দরকার সেটা আমি করে দিব। এখন আমাকে বলো যে এই জায়গাতে ই মানের একটা ব্যাটারি আছে এবং আর মানের অভ্যন্তরীণ রোধ, এখানে আরেকটা ই মানের ব্যাটারি আছে, আর মানের অভ্যন্তরীণ রোধ, এখানে আরেকটা ই মানের অভ্যন্তরীণ রোধ আছে। কি বলতেছি, ই মানের ব্যাটারি আর মানের অভ্যন্তরীণ রোধ, তাড়াতাড়ি কথা বলতে যেয়ে কথা আটকে যায়, সমস্যা নাই, এটা আসলে বয়সের দোষ। ওকে, দেখো, সো এইরকম মনে করো কতগুলা আছে, এরকম মনে করো এম সংখ্যক আছে, এম সংখ্যক, কতগুলা এম সংখ্যক ব্যাটারি আছে, এম সংখ্যক। দেখো এম আর এন এ প্যাচ লাগাও না, তাইলে তোমার ফর্মুলা ভুলে যাবো। আমি এমনি তো ফর্মুলা মনে রাখা রিকমেন্ড করি না, আমি এমনি তো ফর্মুলা মনে রাখা রিকমেন্ড করি না। এই জায়গায় যে এন সংখ্যক ব্যাটারি শ্রেণীতে ছিল, আমি কিন্তু এন মনে রাখা রিকমেন্ড করি না, আমি ফর্মুলাই মনে রাখা রিকমেন্ড করি না, এই ফর্মুলাই মনে রাখা রিকমেন্ড করি না, আমি জাস্ট মনে রাখা রিকমেন্ড করি যে ই যোগ হয়ে যায় আর প্যারালাল থাকলে একই থাকে, জাস্ট আমি এইটা মনে রাখা রিকমেন্ড করি। তারপরও তোমরা প্যাচ লাগাও, তাই এইরকম ভাবে সিরিজে যখন অনেকগুলো ব্যাটারি থাকে তখন সেটাকে এন ধইরো, আর যখন অনেকগুলো ব্যাটারি প্যারালালি থাকে তখন সেটাকে এম ধইরো, কারণ অনেকে ফর্মুলা মুখস্থ করে চলো আর কি, বাট ফর্মুলা মুখস্থ করে আমি রিকমেন্ড করি না কখনোই। এখানে মনে করো এম সংখ্যক ব্যাটারি এরকম আছে, তাইলে বলো তো তাদের তুল্য ব্যাটারি কত হবে? তুল্য ব্যাটারি, তাদের তুল্য মানে আমি একটা বানাতে চাচ্ছি, ওই একটা ব্যাটারির মান কত হবে বলো? ওই একটা ব্যাটারির মান কত হবে? ই হবে, ই হবে। এই যারা এমই বলতেছো ওদের কি বাসায় যায় পিঠে আসার মন চায় না? এখানে সবগুলার একটা কমন প্রান্তে যুক্ত, তার মানে সবগুলার যে তুল্য ভোল্টেজটা সেটা একই হবে, একই হবে, ই এর সমানই হবে, ঠিক আছে। ওকে, আর এই তুল্য যে আর, এই তুল্য আরটা কত হবে বলো তো? ছোটবেলায় পড়াইছি, দুইটা 10 আর 10 প্যারালালে থাকলে তুল্য রোধ কত হয় বলো? চক অফ করে বলতে হবে। 10 আর 10 প্যারালালে আছে, তুল্য রোধ কত? 10 আর 10 প্যারালাল 5, এই তো বুঝে গেছো। আমি বললাম 10 10 10 তিনটা প্যারালালি আছে, তুল্য রোধ কত? 10/3, তাই না? 10 10 10 10 চারটা প্যারালালি আছে, তুল্য রোধ কত? 10/4। তার মানে আর 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 এম সংখ্যক প্যারালালি আছে, তাহলে তুল্য রোধ কত? r/m, ঠিক আছে। তুল্য রোধ কত? r/m, তুল্য রোধ কত? r/m। এখন আগের মতোই একটা বহিস্থ রোধের সাথে তুমি কানেক্ট করছো, আগের মতোই একটা বহিস্থ আর মানের রোধের সাথে তুমি কানেক্ট করছো, ঠিক আছে। এটা বহিস্থ রোধ, সো এটা এইগুলার পরিবর্তে তুমি একটা ব্যাটারি বানাইছো, বাট এটাও বহিস্থ আর মানের রোধের সাথে তুমি কানেক্ট করছো, ঠিক আছে। খুবই সিম্পল। তাহলে এখানে কারেন্ট ফ্লো কত হবে? কারেন্ট ফ্লোটা ভাই বাচ্চাদের জিনিস, ছোটবেলা থেকে পড়ছি, E/R+R। সো এখানে ব্যাটারিটা ই আর বহিস্থ রোধ আর, অভ্যন্তরীণ রোধটা হয়ে যাবে r/m। এখন এমটা দিয়ে দুই পাশে গুণ করো, তাহলে হয়ে যাবে হচ্ছে ME ডিভাইডেড বাই MR প্লাস স্মল r। এখানেও এখন ওই দুইটা কন্ডিশন তুমি অ্যাপ্লাই করতে পারবা। বলো তো এখানে তড়িৎ প্রবাহ ম্যাক্সিমাইজ হবে কখন?
এখানে তড়িৎ প্রবাহ ম্যাক্সিমাইজ হবে যদি এই এম আরটা আর এর অনেক ছোট হয়, ঠিক আছে? তখনই তোমার তড়িৎ প্রবাহ হবে এইরকম। দেখো তখন তুমি এই জিনিসটাকে নেগলিজিবল বলতে পারো, কারণ এটা অনেক ছোট। তার মানে তখন এম ই ডিভাইডেড বাই আর, এটা হয়ে যাবে তোমার তড়িৎ প্রবাহ, ঠিক আছে? ওকে, সো এই জিনিসগুলো মনে রাখবা না, এইটাও মনে রাখবা না, এই ফর্মুলাটা মনে রাখবা না। মনে রাখবা কি এইটা, যে ব্যাটারিটা এই হয়ে যায় আর যে তোমার ইকুইভ্যালেন্ট রোধটা সেটা আর বাই এম হয়ে যায়। তারপর এই ফর্মুলা তোমার মন থেকে এমনি এমনি চলে আসবে, এটা এমনি এমনি চলে আসবে। আর এটা এমনি এমনি আসলে তুমি এই শর্তটাও লিখতে পারবা। বাট যদি মনে রাখো, এই ফর্মুলাগুলো মনে রাখো, প্যাস লাগাবা কোথায়? এই জায়গাতে, যে কোনটা হইলে কোনটা হয়, এখানেরটা মনে রাখবো নাকি শ্রেণীরটা মনে রাখবো, এই দুটোর মধ্যে প্যাস লাগাবা পরীক্ষা হলে ফর শিওর। এই যে এগুলোর মধ্যে প্যাস লাগাবা, সেগুলো প্যাস লাগানোর দরকার নেই, এগুলো মনেই রাখবা না, মুখস্থই করবা না, ঠিক আছে? মুখস্থই করবা না, তুমি ফর্মুলা দেখে দেখে উত্তর করবা, ফর্মুলা দেখে দেখে উত্তর করবা। এই জায়গাতে এই টার্মটা যদি 0 হয়ে যায় তাইলে এটা এম গুণ হয়ে যায়, ই বাই আর এর এম গুণ হয়ে যায়, ঠিক আছে? ওকে, এগুলা অ্যাডমিশনে মাঝে মধ্যে এমসিকিউ আসে, ঠিক আছে? তারপরেও আমি রিকমেন্ড করি না এটা মনে রাখা, এটা মুখস্থ করার দরকার নাই। তুমি মুখস্থ করবা এই জিনিসটা, মুখস্থ করবা না আর কি, মানে কনসেপ্ট অনুযায়ী মনে রাখবা। এটা চোখ অফ করলেই দেখা যাওয়ার কথা, এখন চোখ অফ করলেই দেখা যাওয়ার কথা। যেখানে একটা ব্যাটারি বসালে ব্যাটারিটার দুই প্রান্তে বিভব পার্থক্য হবে ই এবং তুল্য রোধ হয়ে যাবে আর বাই এম। তারপর ই বাই আর প্লাস আর বাই এম বসাও, চোখ অফ করলে মনে মনে তুমি ফর্মুলাটা পেয়ে যাবা যে এম ই ডিভাইডেড বাই এম আর প্লাস স্মল আর, ঠিক আছে? চোখ অফ করলে মনে মনে ফর্মুলাটা দেখতে পাবা। বলো দেখতে পাচ্ছ কিনা সবাই? শ্রেণীর জন্য ফর্মুলা আর সমান্তরালের জন্য ফর্মুলা চোখ অফ করলে দেখতে পাচ্ছ কিনা? বলো বলো, চোখ অফ করে দেখতে পাচ্ছ কিনা? ফর্মুলা মুখস্থ না করে চোখ অফ করে দেখতে পাচ্ছ কিনা? বোর্ডে কি আসে সেটা তো দেখতে পাবা, ক্লাসেই দেখতে পাবা, ক্লাসেই তো করাই দিব। চোখ অফ করে দেখতে পাচ্ছ কিনা বলো? একজন বলছে চোখ অফ করলে সব ভুলে যাই। চোখ অফ করলে যদি অন্য মানুষকে দেখো তাহলে তো সব ভুলেই যাবা। চোখ অফ করে পড়াশোনা মনে রাখতে হবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। টপিক আর বেশি কিছু নয়, আমাদের পরে ইনস্ট্রুমেন্টেশনগুলো পড়বো, অ্যামিটার, ভোল্টমিটার, পটেনশিওমিটার, হুইস্টন ব্রিজ, এগুলা মিটার ব্রিজ, ঠিক আছে? ওকে, সো এই জায়গাতে বলো, এই সবটার পরিবর্তে আমি এখন একটা ব্যাটারি বসাইতে চাই, তাইলে আমাকে একটু বলো এই জায়গাতে অনেকগুলো ব্যাটারি আছে, খেয়াল করে বলো এই জায়গাতে অনেকগুলো ব্যাটারি আছে, একটা দুইটা তিনটা চারটা এরকম এন সংখ্যক ব্যাটারি আছে, প্রত্যেকটা লাইনে এন সংখ্যক ব্যাটারি, প্রত্যেকটা লাইনে এন সংখ্যক ব্যাটারি, সবগুলোর ইআরআর সেম। তাইলে বলো তো শ্রেণীতে যেগুলো আছে, ওইগুলোর পরিবর্তে যদি একটা বসাই যোগ হয়ে যায় না? হ্যাঁ, যোগ হয়ে যায় না? যোগ হয়ে যায়। তাইলে এখানে প্রত্যেকটা লাইনে আমি যদি একটা ব্যাটারি বসাই, প্রত্যেকটা লাইনে আমি যদি একটা ব্যাটারি বসাই, বলো তো ওই একটা ব্যাটারির ভোল্টেজ কত হবে এবং রোধ কত হবে আমাকে বলো, বলো বলো বলো। ওই একটা ব্যাটারির, দেখো সিরিজে যেগুলো আছে এই সবগুলোর পরিবর্তে আমি একটা বসাচ্ছি, তার মানে ইটা হয়ে যাবে এন গুণ আর এটাও হয়ে যাবে এন গুণ। তার মানে প্রত্যেকটা ব্যাটারি এখন হয়ে যাবে এন ই, এই রোধটাও হয়ে যাবে এন আর, ঠিক আছে? এটাও হয়ে যাবে এন ই এন আর, ওকে, এন ইন্টু স্মল আর, এন ইন্টু স্মল আর, এটাও হয়ে যাবে এন ই এন আর। এরকম কত সংখ্যক প্যারালালি আছে, কত সংখ্যক ব্যাটারি প্যারালালি আছে? এম সংখ্যক। এরকম ভাবে এম সংখ্যক প্যারালালি আছে। এখন প্যারালালে থাকলে তো ভোল্টেজের চেঞ্জ হয় না, এখন সবগুলোর পরিবর্তে আমি যদি একটা ব্যাটারি বসাই আর একটা অভ্যন্তরীণ রোধ বসাই, প্যারালালে থাকলে তো ভোল্টেজের চেঞ্জ হয় না, তার মানে ভোল্টেজ এন ই থাকবে, ভোল্টেজ এন ই থাকবে। তুল্য রোধটা কত হয়ে যাবে বলো তো? এম সংখ্যক জিনিসপত্র যদি প্যারালালি থাকে তাহলে তুল্য রোধটা হয়ে যাবে একটা ডিভাইডেড বাই এম, ঠিক আছে? বুঝছো? এখন এইটুকু যদি একটা বহিস্থ রোধের সাথে যুক্ত করো, দেখো খেয়াল করো, একটা বহিস্থ রোধ আর এর সাথে তুমি যুক্ত করছো, তাহলে তড়িৎ প্রবাহ কি পাবা বলো? এখান থেকে তড়িৎ প্রবাহ সমান ব্যাটারি কত? এন ই ডিভাইডেড বাই বহিস্থ রোধ আর প্লাস অভ্যন্তরীণ রোধ, সেটা কত? এন আর বাই এম। এটুকুকে সিম্পলিফাই করলে এরকম পেয়ে যাবা এম ইন্টু এন ইন্টু ই ডিভাইডেড বাই এম ইন্টু আর প্লাস এন ইন্টু স্মল আর। আমি এটাও রিকমেন্ড করি না, কারণ যেই লোক হাঁটতে জানে তার দৌড়ানো মুখস্থ করার তার কোনো দরকার নেই, কারণ সে একটু স্পিডে হাঁটলেই সে দৌড়াইতে পারবে। পরীক্ষা হলে তোমাদের অনেক সময় ফিজিক্সে, ঠিক আছে? কেন শুধু শুধু ভুল করবা জিনিসগুলা? পরীক্ষা হলে যদি ভুল করো যে এম কোনটা আর এন কোনটা, শ্রেণী সিরিজের গুলা কি এম নাকি সমান্তরালের গুলা এন, মানে ভুলে যাওয়ার পরীক্ষা হলে আমরা সবকিছু ভুলে যাই। যখন আমরা টেনশনে থাকি সব জিনিসও ভুলে যাই। আমরা একটা এক্সাম্পল দিই তোমাকে, এটা বুঝছো কিনা আগে সবাই বলো, তারপরে সামনের দিকে আগাই। কেন মুখস্থ করাকে রিকমেন্ড করি না? কারণ পরীক্ষা হলে তুমি এম আর এন এ প্যাচ লাগাইতে পারো যে সিরিজের গুলো এম ছিল নাকি সমান্তরালের গুলো এন ছিল, ঠিক আছে? আচ্ছা, একজন বলছে আরেকবার দেখো এখানে এন সংখ্যক সিরিজে আছে, এই সবগুলোর পরিবর্তে তুমি কি বসাইতে পারো? যদি একটা ব্যাটারি বসাও, ওই ব্যাটারির রোধ হয়ে যাবে এন ই
এবং তুল্যরোধ হয়ে যাবে এনআর, ওইটাই লিখছি। তার মানে সবগুলো লাইনের জন্য একই জিনিস একই জিনিস একই জিনিস। এখন এই সবগুলো যদি প্যারালালি থাকে, প্যারালালি থাকে কি হয় তোমাকে একটু আগে দেখায় আসছি, ওই একই জিনিস তুমি অ্যাপ্লাই করো, এই জিনিসটা পেয়ে যাবে। ঠিক আছে, এখন কেন মুখস্থ করাটা তোমার রিকমেন্ড করি না, একটা এক্সাম্পল দেই। আমাদের 2020 সালে যখন বুয়েট প্রিলি হয়েছিল, আমাদের বেলায় সবার প্রথম বুয়েটে প্রিলি হয়। সো ওই প্রিলি পরীক্ষার সময় 2020 সালের শিফট 1-এ এত কঠিন প্রশ্ন আসছে, এরকম কঠিন প্রশ্ন বাংলাদেশে নাই। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া সবাই এটা বলে, যে যেই পরীক্ষা দেয় সে বলে ওই পরীক্ষাটা কঠিন, কিন্তু আমি তোমার একটা বাস্তব এক্সাম্পল দেই। আমাদের সময় আমার গ্রুপ থেকে, এনডিসি গ্রুপ 13 থেকে তোমার আইওটিতে সেকেন্ড হয়েছিল একটা ছেলে, মুবিদ নাম। সো ও ওই বুয়েট প্রিলিতে শিফট 1-এ পরীক্ষা দিয়েছিল আমার সাথে। ওরা বের হয়ে জিজ্ঞেস করলাম কয়টা উত্তর করছে, ও বলে যে 58 থেকে 60টা উত্তর করছে সে শিওরলি। তাইলে বলো, যে আইআইটিতে সেকেন্ড হয়েছে সে তো টপ লেভেলের স্টুডেন্ট, সে যদি ওইখানে 58 থেকে 60টা উত্তর করে, তাহলে এভারেজ স্টুডেন্ট কয়টা উত্তর করছে? তার মানে খুবই কঠিন প্রশ্ন ছিল ওই শিফট 1-এর পরীক্ষাটায়। আমার তো অবস্থা একদম খারাপ, কারণ আগে থেকেই তো সবার একটা স্বপ্ন থাকে বুয়েটে পড়ার। এখন পরীক্ষা হলে যায় যদি তুমি দেখো এমন এমন প্রশ্ন যারা তুমি জীবনেও দেখো নাই, মানে পারতেছো না, মানে একদম খারাপ লাগবে না? আমি জীবনে একটা পরীক্ষার পরেই কান্না করছি, সেটা হচ্ছে ওই বুয়েটের ওই প্রিলি পরীক্ষাটার পরে। ঠিক আছে, ওই একদিনই আমি কোনো একটা পরীক্ষা দিয়ে কান্না করছি, এরপর জীবনে মানে এর আগে বা পরে জীবনেও কোনো পরীক্ষা দিয়ে কান্না করিনি। ঠিক আছে, আমার মনে হচ্ছিল যে জীবনেও আসবে না, জীবনেও এই প্রিলিতে টিকবো না। কিন্তু ওই যে সবার যখন কঠিন, তখন আসলে সবার জন্যই কঠিন। ঠিক আছে, সো তখন তুমি 30টা উত্তর করেও তোমার মানে প্রিলিতে সিলেক্টেড হয়ে যাবে এইরকম। সো ওই সময় হয়তো মানে আমাদের ওই শিফট 1-এ 35 থেকে 40 পাইলে হয়তো তোমার প্রিলিতে সিলেক্টেড হয়েছে 100-তে। ঠিক আছে, কিন্তু ওই পরীক্ষা হলে এত নার্ভাস ছিলাম যে পারা জিনিসও ভুলে যাচ্ছি, মানে একটা সহজ সূত্র ওইটাও ভুলে যাচ্ছি। সো যখন তুই পরীক্ষা হলে নার্ভাসনেসে পড়ো, সহজ জিনিসও মনে থাকবে না, কোথায় এম আর কোথায় এন, কোনটা কোনটা সিরিজাল, এগুলা মনে থাকবে দূরের কথা। সো চেষ্টা করবা যত কিছু তুমি মুখস্থ না করে মানে কনফিডেন্ট নিয়ে যেতে, যে আমি এটা এইভাবে বের করে ফেলতে পারবো। যখন তোমার কনফিডেন্ট থাকে তখন তুমি আসলে ভুল পাও না যে সিরিজের গুলা এন বলছিলাম এবং প্যারালালের গুলা এম বলছিলাম। তখন আসলে তোমার ভুলে গেলেও যে সমস্যা নাই, এই কনফিডেন্সটা যখন মনের মধ্যে আসবে তখন তুমি ভুল পাও না। সো এটা আসলে ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে, চলো শুরু করি। এরপরের আমাদের পরের শিফটে যেটা হয়েছিল, ওই পরের শিফটে আবার অনেক ইজি হয়েছিল। আমার আরেক ফ্রেন্ড, সে প্রায় 80-90টার মতো উত্তর করছে। সো প্রথম শিফটটাই কঠিন ছিল। ঠিক আছে, এখন এই জায়গাতে আমরা যদি তড়িৎ প্রবাহ নির্ণয় করতে চাই, বলো তো বাচ্চারা, কেভিএল কেসিএল দিয়ে এটা কি সলভ করতে পারবা না? কেভিএল কেসিএল ম্যাশ যেটাই বলো, সলভ করতে পারবা না? বলো তো, সলভ করতে পারবা না? ইয়েস অর নো? গত ক্লাসে পড়াইছি এটা, বা আজকের ক্লাসে এরকম 1-2টা করাই দিব না, সমস্যা নেই। বাট বলো কেভিএল কেসিএল দিয়ে এটা পারবা কিনা? পারবা। এখন কেভিএল কেসিএল দিয়ে সলভ না করে, মনে করো আমি তোমাকে বললাম যে আই এর মানটা কত, পরীক্ষায় একটা এমসিকিউ আসলো, অ্যাডমিশন এরকম এমসিকিউ গুলো বেশি আসে, যে তোমাকে এই জায়গায় বলবে যে এই আই এর মান কত, এই আই এর মান কত। তখন তুমি আসলে কেভিএল কেসিএল দিয়ে সলভ করতে গেলে তোমার আসলে সময়টা অনেক বেশি নষ্ট হয়ে যাবে। সো তখন তুমি কি করতে পারো, এই দুইটার পরিবর্তে এখানে একটা ব্যাটারি বসায় দাও। ঠিক আছে, এই দুইটার পরিবর্তে তুমি একটা তুল্য ব্যাটারি বসায় দাও। ঠিক আছে, এই দুইটার পরিবর্তে তুমি একটা তুল্য ব্যাটারি বসায় দাও। এখানে তো 2 ছিল, 2 এর মতো 2 থাক, এখানে 50-এর মতো 50 থাক, 5-এর মতো 5 থাক। ঠিক আছে, এগুলোর মতো থাক। ওই জায়গাতে তুমি একটা তুল্য ব্যাটারি বসায় দাও। তুল্য ব্যাটারি কেমনে নির্ণয় করে তুমি সেটা জানো। কেমনে নির্ণয় করবা বলো তো? এই তুল্য ব্যাটারির মানটা তুমি কেমনে নির্ণয় করবা? ইজিলি নির্ণয় করতে পারবা যে 10/1 প্লাস 20/1। দেখো দুইটাই প্লাস দিছি, কারণ কি? কারণ আমি তুল্যটা যেই পোলারিটিতে বসাইছি, এই দুইটা ব্যাটারিও একই পোলারিটিতেই আছে। ঠিক আছে, আর নিচে কি হয়ে যাবে? 1/1 প্লাস 1/1, এটা হয়ে যাবে তোমার তুল্য ব্যাটারিটা। এবং আর ইকুইভ্যালেন্ট সেটা কত হয়ে যাবে বলো তো? দুইটাই 1 মানে রেজিস্ট্যান্স, তার মানে অর্ধেক হয়ে যাবে, মানে 0.5 ওহম। এখন তোমার জন্য সার্কিটটা ইজি হয়ে গেছে না? এখন তুমি কিন্তু তড়িৎ প্রবাহটা মানে এক লাইনে একটা লুপ ঘুরাই তুমি কিন্তু উত্তর করে ফেলতে পারবা। সো তোমার সময় বাঁচবে এইভাবে এমসিকিউ গুলো সলভ করলে। ঠিক আছে, সো এটা হচ্ছে এমসিকিউ এর জন্য এই ট্রিক্স। কিন্তু এইচএসসি তে পরীক্ষাতে আসলে আমাদের আসলে একটা কারেন্ট বের করতে বলে না। পরীক্ষাতে আসলে তোমাকে I1 বের করতে বলবে, I2 বের করতে বলবে, I বের করতে বলবে। ঠিক আছে, সো পরীক্ষাতে আসলে যদি তিনটাই বের করতে বলে, সো
ইজি এবং শর্টকাট হচ্ছে কেভিএল কেসিএল অ্যাপ্লাই কর। ঠিক আছে, যখন তোমাকে সবগুলাই বের করতে হবে। তোমার কোন অ্যাপ্রোচে আগাবা সেটা ডিপেন্ড করবে ম্যাথে কি চাইছে। ম্যাথে যদি শুধুমাত্র এই একটা কারেন্ট চায়, তাহলে তুমি এই দুইটা ব্যাটারিকে সাম আপ করে একটা ব্যাটারি বানায় তুমি খুব সহজেই বের করে ফেলতে পারবা। বাট পরীক্ষা হলে যদি সবগুলা কারেন্ট চায়, তাহলে তোমাকে একটা কেভিএল কেসিএল অ্যাপ্লাই করে সবগুলা কারেন্ট আলাদা বের করলে পারলেই ভালো, তাই না? সো যেটা তোমার কাছে চায় সে অনুযায়ী তুমি জিনিসপত্র অ্যাপ্লাই করবা, সে অনুযায়ী তোমার অ্যাপ্রোচটা নিবা। বুঝতে পারছো? এক বাই বুঝতে পারিনি কোনটা, এক বাই বুঝতে পারো না কোনটা 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 বলো তো, কোন জায়গায় বুঝো নাই বলো তো, এই জায়গাতে কোন জায়গায় বুঝো নাই? 1/1 কেমনে? এই ছোট ভাই, তোমাকে না আমি একটু আগে ফর্মুলা লিখে দিয়ে আসলাম যে অনেকগুলা ব্যাটারি যখন প্যারালালে থাকে তখন তাদের ইকুইভ্যালেন্ট যে ব্যাটারিটা সেটা হচ্ছে E/R1, E2/R2, E3/R3, নিচে হচ্ছে 1/R1, 1/R2, 1/R3, সবগুলার রোধ নিজের রোধ। ঠিক আছে, ব্যাটারির অভ্যন্তরীণ রোধ। তাহলে এই জায়গাতে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ কত ভাই ব্রাদার? একটু চোখ খুলে দেখো, 1 ওহম। তার মানে 1/1, 1/1 না? ভাই এটা মেশ অ্যাপ্লাই করে কি দেখানো যাবে? মেশ অ্যাপ্লাই করে তুমিই করতে পারবা, আমি মেশ অ্যাপ্লাই করে দেখাই দেবো একটা কঠিন সার্কিট। সো তখন তুমি এটাও সলভ করতে পারবা, গত ক্লাসেও দেখাইছি। ঠিক আছে, তুমি এটা মেশ অ্যাপ্লাই করেও করতে পারবা, যদি তোমার 3টা আই চাই তুমি মেশ অ্যাপ্লাই করেও করতে পারবা। এখন এইটা তোমাদের গত ক্লাসে বলছিলাম যে কেভিএল কেসিএল দিয়ে সলভ করতে, এটা মূলত ব্যাটারির সমবায় না, এটা মূলত পিওর কেভিএল কেসিএল আর কি, এটা ব্যাটারির সমবায় না। ঠিক আছে, পিওর কেভিএল কেসিএল সূত্রটা আরেকবার তুমি একটু ভিডিও পিছনের দিকে চলে যাও, তাহলে সূত্রটা আরেকবার দেখতে পাবা। ঠিক আছে, দাঁড়াও এটা সেভ হয়ে নিক, তারপরে আমরা করি। এটা পিওর কেভিএল কেসিএল এর ম্যাথ, যে কারণে আমরা একটু পরে করি এটা, কারণ এখানে 3টা কারেন্ট বের করতে বলছে। এটা আগে সলভ করে আসি। দেখো কুমিল্লা বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2024, দেখো কি কি চাইছে এখানে। ব্যাটারিগুলার দেয়া, অভ্যন্তরীণ রোধ দেয়া, বহিস্থ রোধ আর এর মান দেয়া। 1 নং বর্তনীর মূল প্রবাহ, বলো তো বাচ্চাদের জিনিস না? এই আজকে শেষ ক্লাস, কে বলতেছে? বলো তো এটা বাচ্চাদের জিনিস না? আরো জিনিসপত্র আছে তো, শান্ট পান্ট আছে তো, এগুলো পড়বো তো। বলো তো বাচ্চাদের জিনিস না? 1 নম্বর বর্তনীতে মূল প্রবাহ কত? 1 নম্বর বর্তনী সবগুলো ব্যাটারির পরিবর্তে দেখো সবগুলো ব্যাটারির সাথে একটা করে কি আছে? অভ্যন্তরীণ রোধ আছে। অভ্যন্তরীণ রোধ আছে যেটা তোমাকে সার্কিটে এঁকে দেখাই নাই, বাট প্রশ্নের এক কোণায় বলে দিবে তোমাকে। ঠিক আছে, সো খুব সুন্দর করে প্রশ্নটা পড়বা। যদি প্রশ্ন খেয়াল না করে এখানে অভ্যন্তরীণ রোধগুলো না নাও, তাহলে কিন্তু ম্যাথ ভুল হবে। ঠিক আছে, এটার মূল প্রবাহ যদি বের করতে চাও, এই সবগুলাকে একটা ব্যাটারিতে কনভার্ট করো, একটা ব্যাটারিতে কনভার্ট করো। তারপর তো বাচ্চাদের জিনিস দেখো, এই বহিস্থ রোধের মানটা হচ্ছে 30, একটা ব্যাটারি যদি কনভার্ট করো 3টা যোগ হয়ে যাবে না? সিরিজে আছে, সিরিজে থাকলে যোগ হয়ে যায়। তার মানে এখানে তড়িৎ চালক বলটা কত হয়ে যাবে? 3 × 3 মানে 9 ভোল্ট। এবং রোধটা কত হয়ে যাবে? একটা যদি হয় 0.2, 3টা হয়ে যাবে 0.6। খুবই সহজ। এখন এই বেসিক সার্কিটের কারেন্ট নির্ণয় যদি করতে না পারো, তোমার আসলে ঠান্ডা পানিতে ডুব দিয়া 1 ঘন্টা বসে থাকা উচিত। ঠিক আছে, সো এটার তড়িৎ প্রবাহটা তোমরা বের করবা গ নাম্বারে, এটা তড়িৎ প্রবাহটা তোমরা বের করবা খুব ইজিলি। গ নাম্বারে বলছে উদ্দীপকের আলোকে কোন বর্তনীতে একক সময়ে অধিক পরিমাণ শক্তি অপচয় হবে। ঠিক আছে, ওকে, এটা বের করে ফেলছো তো, এই যে উত্তর মিলছে। এখন শক্তির জিনিসটা আমরা একটু একটা স্লাইডে একটু বলে নিই, এটা যদিও আমরা একটু পরে আরো পড়বো ডিটেলসে। শক্তি জিনিসটা তোমরা সবাই জানো যে শক্তি বা কতটুকু কাজ হয়, এটা সমান হচ্ছে 3টা ফর্মুলা আছে, ছোটবেলায় পড়ছো, I²RT অথবা V²/R × T অথবা VIT। তোমরা ছোটবেলায় এরকম পড়ছো তাই না? এরকম পড়ছো যে তোমরা ছোটবেলায় এরকম পড়ছো যে কতটুকু এনার্জি কনজিউম করে বা কতটুকু শক্তি কনজিউম করে, বা পরবর্তীতে আমরাও পড়বো আজকের ক্লাসে একটু পরের দিকে। ঠিক আছে, সো এই জিনিসটা তোমরা সবাই জানো, এই কনসেপ্টটা আমরা জাস্ট এখন ইউজ করব। এখন এটা কই থেকে আসছে বললো না, এটা 9-10 এর জিনিস। ঠিক আছে, কতটুকু শক্তি কনজিউম করে। এখন আমাদের এই ম্যাথে যদি বলছে যে উদ্দীপকের আলোকে বর্তনীতে একক সময়ে অধিক শক্তি অপচয় হবে, মানে কোন বর্তনীতে একক সময়ে বেশি পরিমাণ শক্তি কনজিউম হবে। ঠিক আছে, তাইলে এই বর্তনীর আইটা তুমি গ নাম্বারে বের করছো তাই না? গ নাম্বারে এই বর্তনীর কারেন্টটা বের করছো, সেটা কত আসে বলো তো? 0.094, না সরি 294 এত অ্যাম্পিয়ার। এখন এই বর্তনীটা কতটুকু শক্তি অপচয় করতেছে, কতটুকু শক্তি সে কনজিউম করতেছে, সেটা তুমি কেমনে বের করবা? 3টা ফর্মুলা, I²RT, V²/RT, V × I, যে কোনো 3টা দিয়ে করতে পারো, যে কোনো 3টা দিয়ে করতে পারো। তোমার ইচ্ছা তুমি কোনটা দিয়ে করবা, তোমার ইচ্ছা তুমি কোনটা দিয়ে করবা। মনে করো আমরা কি করব, আমরা মনে করো যে শক্তিটা বের করব, বা এখানে শক্তি নাকি তাপ, শক্তি চাইছে, শক্তিকে আমরা W দিয়ে প্রকাশ করি। আমরা এই পুরো সার্কিটের শক্তিটা কতটুকু অপচয় হচ্ছে সেটা বের করতে চাই। তার মানে পুরো সার্কিটের কারেন্টটা কতটুকু? I² × পুরো সার্কিটের তুল্য রোধ, পুরো সার্কিটের তুল্য রোধ তাই না, ইনটু টাইম। এটাই তো এই পুরো সার্কিটের শক্তি অপচয়। তুমি চাইলে এটা দিয়েও করতে পারো, তুমি চাইলে V²/R × T দিয়ে করতে পারো, তুমি চাইলে VIT দিয়েও করতে পারবা, ইটস আপ টু ইউ।
তাইলে এখানে দেখো তো 0.294 এত স্কোয়ার ইন্টু আর ইকুইভ্যালেন্ট তুল্য রুটটা কত 30 আর 0.6 মানে 30.6 সো 30.6 ইন্টু টি। এটাই তোমার এই ফর্মুলার জন্য বা এই সার্কিটের জন্য তোমার কনজিউম করা এনার্জি না 294 স্কোয়ার ইন্টু 30.6। বলো তো কত আসে? তোমার আসে হচ্ছে 2.64 বুঝছো? 2.646। এখন তোমার ইচ্ছা ভাই আমি আই স্কোয়ার আর টি দিয়ে করবো না, ভাই আমি ভিআইটি দিয়ে করবো, সমস্যা নাই, তুমি ভোল্টেজ ইন্টু কারেন্ট ইন্টু টি দিয়ে করো। দেখো এখানে টোটাল ভোল্টেজ কত, সোর্সের ভোল্টেজ কত 9 ভোল্ট, কারেন্ট কত এই পুরো সার্কিটে 0.294 ইন্টু টাই মানে ইন্টু টি, একই জিনিস ঠিক আছে, একই জিনিস আসবে, যে কোনোটা দিয়ে করতে পারবা। এখানে চাইছে হচ্ছে পুরো বর্তনীর ঠিক আছে, পুরো বর্তনীর জন্য চাইছে। বাট তোমাকে যদি একটা রোধের জন্য চাইতো তখন কিন্তু তুমি শুধুমাত্র এটার জন্য তাপ ইউজ করতে বা এটার জন্য শক্তিটা ব্যবহার করতে, তখন হয়তো আই স্কোয়ার আর টি আর এর মান হয়তো তখন 30, শুধু 30 হইতো। পুরো বর্তনীর কথা বলছে তাই আমরা পুরো বর্তনীর তুল্য রোধ নিছি, ঠিক আছে। যদি একটা রোধের কথা বলতো যে বহিস্থ রোধের মধ্যে কতটুকু তাপ শোষণ হচ্ছে, তখন আমরা শুধু বহিস্থ রোধ ইউজ করতাম। তার মানে যার জন্য বলে শুধু তার রোধটা ইউজ করতে হয়। এই কারণে এটা ইউজ না করাই বেটার। কারণ কি? কারণ যদি অন্য একটা প্রশ্নে তোমাকে শুধু বাইরের রোধের জন্য চায়, তখন তো এই অভ্যন্তরীণ রোধেরটা হিসাব থেকে বাইরে চলে যাবে। সো তখন তুমি আসলে এই ভিআইটি দিয়ে ব্যবহার করতে পারো না, কারণ তখন তোমার ভিআইটি দিয়ে ব্যবহার করতে হইলে এই দুই প্রান্তের ভি বের করে নিতে হবে, যেটা আরো প্যারা। সো আমরা চেষ্টা করব এই আই স্কোয়ার আর টি দিয়ে বের করতে, ঠিক আছে। টি এর মান দেওয়া নাই, সমস্যা নেই। আমাদের কি বলছে? অধিক শক্তি অপচয় হবে, মানে একক সময়ে বা একই সময়ে কোনটার মধ্যে বেশি শক্তি অপচয় হবে। এখানে টি থাকুক মানে সমস্যা নাই, তো মানের মধ্যে টি থাকুক, সময় থাকুক, সমস্যা নেই, আমি কম্পারিজন করতে পারবো। এখন এই 2 নাম্বার সার্কিটেও একই জিনিস করতে হবে। তাহলে বলো তো এই 2 নাম্বার সার্কিটেরও ইকুইভ্যালেন্ট সার্কিট আমাদের বের করতে হবে, তাই না? বলো তো 2 নাম্বার সার্কিটের ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে হবে। এখানেও একটা বহিস্থ রোধ আছে 30 মানের, ভিতরের অভ্যন্তরীণ রোধটা আর ব্যাটারির মানটা কত হয়ে যাবে বলো তো? তুল্যটার মান ই থাকবে, মানে 3 ভোল্টই থাকবে, তাই না? 3 ভোল্টই থাকবে, ভেরি গুড। আর এর মানটা কত হয়ে যাবে? 0.2/3, 0.2 ডিভাইডেড বাই 3। 0.2 কে 3 দিয়ে ভাগ করলে কত হয় বলো তো? কেমনে বুঝছি 0.2/3? 0.06। কেমনে বুঝছি 0.2/3? এমনি বুঝছি, কারণ 3টা আসলে কি আছে বলো তো? প্যারালাল আছে। 3টা আর মানে রেজিস্ট্যান্স প্যারালাল থাকলে তাহলে তুল্য রোধ হয়ে যাবে r/3। সেটা তোমরা সবাই জানো। এখন এটার জন্য আবার তোমরা W বের করো। ওকে, সো W সমান I স্কয়ার R ইকুইভ্যালেন্ট ইনটু T। I এর মানটা বের করতে হবে তোমাকে প্রথমে, তারপর R ইকুইভ্যালেন্ট দিয়ে বের করে তারপর তুমি কম্পারিজন করবে যে কোনটার মধ্যে বেশি, ঠিক আছে? এটা তোমরা পারবা, ঠিক আছে? এটা তোমরা পারবা, এটা বাচ্চাদের জিনিস। এই মানটা করো। এটা আসছে ঢাকা বোর্ড গত বছর, একদম হট কেক, ঠিক আছে, একদম গরম গরম ঢাকা বোর্ডের প্রশ্ন গত বছরের। কি বলছে? চিত্রে প্রদর্শিত কোষের অভ্যন্তরীণ রোধ হচ্ছে 1, মানে এগুলার 1 1 1 1 1 1 1 1 সবগুলো 1 ওহম এবং সবগুলো হচ্ছে 1.5 এর, সবগুলো হচ্ছে 1.5 এর। গ নাম্বারে বলছে এ আর বি এর মধ্যবর্তী তুল্য রোধ। বলো এটা বাচ্চারা করবে নাকি আমি করবো বলো তো? এটা বাচ্চাদের জিনিস নাকি তোমাদের করার জিনিস? এটা বাচ্চাদের করার জিনিস না, করা লাগবে না, ঠিক আছে। ঘ নাম্বার, বর্তনীতে ভাইয়া ঘুমের জন্য তাকাতেই পারছি না, তাই তুমি ঘুমায় যাও। উদ্দীপকে বর্তনীতে x = 10 রোধটি না থাকলে বা অপসারণ করলে, তার মানে এখন এটা নাই, ঘ নাম্বারের জন্য এটা নাই, এটা হিসাব থেকে বাদ। বললো যে অ্যামিটারের প্রবাহ কিরূপ পরিবর্তন হবে, ঠিক আছে। তাহলে প্রথমে একবার তোমাকে কারেন্ট বের করতে হবে, পরে আরেকবার তোমাকে কারেন্ট বের করতে হবে। খুবই বাচ্চাদের জিনিস। এই ব্যাটারিগুলোর পরিবর্তে তুমি যদি একটা ব্যাটারি বানাও, ওই ব্যাটারিটার ভোল্টেজ কত হবে এবং রোধ কত হবে আমাকে বলো। দেখো দেখো আমি জাস্ট তোমাকে এই জিনিসটা করায় দিচ্ছি না, আমি জাস্ট তোমাকে ধরায় দিচ্ছি। এখানে 1.5 আর এখানে 1.5, এই দুটার পরিবর্তে তুমি যদি একটা ব্যাটারি বানাও সেটা হয়ে যাবে 3, তাই না? তার মানে এখানে 3 এখানে 3, দুইটা প্যারালালি আছে, প্যারালাল থাকলে আসলে ভোল্টেজ চেঞ্জ হয় না, তার মানে ব্যাটারিটা আসলে 3 ভোল্টেরই হবে, ব্যাটারিটা আসলে 3 ভোল্টেরই হবে। আর রোধটা কত হবে? 1 আর 1 2 হয়ে যাবে, এখানেও 2 2 আর 2 প্যারালালে আছে, তার মানে হয়ে যাবে 1, তার মানে 1 ওহম হচ্ছে তাদের কি বলতো? তাদের হচ্ছে বহিস্থ মানে অভ্যন্তরীণ রোধ। এখন ওই পুরো রেজিস্ট্যান্সটাকে তুমি যদি সাম আপ করো একটা তুল্য রোধ পাবা। ওকে, তাইলে প্রথমবার তুমি যদি তুল্য রোধ পেয়ে যাও, প্রথমবার কারেন্ট বের করতে পারবা। ইয়েস, প্রথমবার কারেন্ট বের করতে পারছো। তারপর আরেকবার হচ্ছে এই এক্সট্রা 10টাকে বাদ দিয়ে আরেকবার ব্যাটারির রোধ বের করবা, মানে এইটুকুর রোধ বের করবা, আরেকবার কারেন্ট বের করবা। তারপর ওই দুইটা কারেন্টের পরিবর্তনটুকু তুমি উত্তরে বলে দিবা। বলো পারবা না এটা? বলো তো। আগের ম্যাথটার 2 নং ইকুয়েশন, ঠিক আছে, আগের ম্যাথটার 2 নং ইকুয়েশন কোথায়?
2 নং ইকুয়েশন আই স্কোয়ার আর টি, আই স্কোয়ার আর টি, আর কি? আর তো কিছু নাই এখানে। কি দেখলা তুমি? বলো এটা পারবা না সবাই? একদম ইজি। সো ঢাকা বোর্ড 2024 একদম বাচ্চাদের জিনিস আসছে, একদম বাচ্চাদের জিনিস আসছে। সো এটা তোমাদের হোমওয়ার্ক, একটু ট্রাই করবা। এগুলা করে দেওয়া মানে সময় নষ্ট ছাড়া আর কিছুই না। তারপর এটা, এখানে অনেকগুলা ব্যাটারি আছে। চিত্র 1-এর বর্তনী 2-এর প্রবাহ নির্ণয় করো। এই বর্তনী 2-এর প্রবাহ নির্ণয় করো। বর্তনী 2টাকে তুমি সিম্পলিফাই করে একটা ব্যাটারিতে কনভার্ট করবা, তাই তো? এটাই তো মেইন কাজ, এটাই তো আমাদের মেইন কাজ। বর্তনী 2টাকে সিম্পলিফাই করে একটা ব্যাটারিতে কনভার্ট করব। একটা বহিস্থ রোধ আছে, বহিস্থ রোধ আছে, বহিস্থ রোধটা কত? 100 ওহম। এটার তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হবে আমাদের, তাই না? এটার তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হবে, এটার তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে যদি একটা ব্যাটারি বানাই, ওই একটা ব্যাটারির ব্যাটারি কত হবে বলো? আচ্ছা 9 ভোল্ট লিখছেন কোথায়? এই জায়গাতে 9 ভোল্ট লিখছি, কোথায় লিখছি? এটা তো 9 ভোল্টই হবে, এটা তো গ নাম্বারের জন্য, এটা তো চিত্র 1-এর জন্য 3 3 3 9 হয়ে যাবে না? আর চিত্র 2-এর জন্য 3 ভোল্ট। এই ভুল তুলতে চাই, তুমিই ভুল হয়ে গেছো। এখন এই জায়গাতে আমার সবগুলা ব্যাটারির পরিবর্তে একটা ব্যাটারি বানাইতে হবে। আমি শর্টকাটে তোমাদের দেখা দিচ্ছি, তোমরা নিজেরা বড় করে করবা, সাজায় গোছায় করবা। যেই লোক হাঁটতে পারে সেই লোক নিজে সাজতেও পারে। এই ই ই ই ই চারটাই সিরিজে আছে, চারটার পরিবর্তে কি হয়ে যায় বলো তো? 4E হয়ে যাবে, তাই না? এখানে 4E, এখানে 4E, এখানে 4E, তার মানে 4E 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 প্যারালালি আছে। তার মানে প্যারালালে একটা ভোল্টেজ চেঞ্জ হয় না? তার মানে আসলে তুল্য যে ভোল্টেজটা হবে সেটাও 4E এর সমান হবে, মানে একটার 4 গুণ হবে, রাইট? এখন রেজিস্ট্যান্সটা কত হবে? এখানে দেখো এটার অভ্যন্তরীণ রোধ আর 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 আর, দেখো এটার আর 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 আর, তাহলে এই লাইনের তুল্য রোধ কত? 4R, তাই না? তার মানে এই লাইনে 4R, এই লাইনে 4R, এই লাইনে 4R, তিনটা প্যারালালি আছে। তাহলে তুল্য রোধ কত হয়ে যাবে বলো তো? 4R ডিভাইডেড বাই 3। এখন বলো এটার কারেন্ট বের করা একদম বাচ্চাদের জিনিস না? তুমি ব্যাটারির মানটা জানো, কারণ একটা এর মান দেয়া, এখান থেকে 4 এর মান তুমি জানতে পারবা 2 ভোল্ট, একটা আর এর মান দেয়া, তার মানে এখান থেকে তুমি এইটুকুর মান বের করতে পারবা। আর বহিস্থটা 100 ওহম, বহিস্থটা 100 ওহম, ঠিক আছে? 100 ওহম, তার মানে তুমি কারেন্ট প্রবাহটা একদম বের করতে পারবা ইজিলি। পারছো? পারছো বলো তো? এখান থেকে কারেন্টটা বের করতে পারবো না? আমি কিন্তু করে দিচ্ছি না, আমি কিন্তু ধরায় দিচ্ছি, আমি কিন্তু করে দিচ্ছি না, সাজায় সুজায় করায় দিচ্ছি না, আমি জাস্ট ধরায় দিচ্ছি, ঠিক আছে? পরেরটা, কোন বর্তনীতে বহিস্থ রোধে তাপ বেশি উৎপন্ন হবে? দেখো এই 2 নাম্বার বর্তনী, এটা তো চিত্র 2, চিত্র 2-এ তুমি কারেন্টটা পেয়ে গেছো, কারেন্টটা পেয়ে গেছো, এইটার মধ্যে কতটুকু তাপ উৎপন্ন হবে তুমি কেমনে বের করবা বলো তো? ঘ নাম্বারের জন্য এই বহিস্থ রোধের তাপের কথা বলছে, তার মানে আই স্কোয়ার আর টি, বহিস্থ রোধ দিয়ে যতটুকু কারেন্ট যাচ্ছে ইন্টু আর ইন্টু টি, তার মানে এখানে আর স্কোয়ার, আই স্কোয়ার, সরি এই আই এর মান অলরেডি বের করছো, আই স্কোয়ার ইন্টু 100 ইন্টু কি বলতো? ইন্টু হচ্ছে টি। এটা হচ্ছে বহিস্থ রোধের তাপমাত্রা 2 নাম্বার চিত্রের জন্য, 2 নাম্বার চিত্র। এখন টি কত হবে? টি দরকার নেই, তোমাকে এখানে তুলনা করতে হবে, টি এর মান জানা দরকার নেই। উদ্দীপকের আনসারেও তুমি টি রাখো, এটারও টি দিয়ে আনসার করো, চিত্র 1-এর জন্য টি দিয়ে আনসার করো। আর চিত্র 1-এ বহিস্থ রোধের মধ্যে তাপটা বের করার জন্য তোমাকে সবগুলোতে একটা ব্যাটারি কনভার্ট করতে হবে। ওই একটা ব্যাটারি হয়ে যাবে হচ্ছে 4E মানের, একটা রোধ হয়ে যাবে 4R মানের, তাই না? 4টা ব্যাটারি আছে। এখন তোমার এটার মধ্যে কতটুকু কারেন্ট সেটা বের করো, তারপর আই স্কোয়ার আর টি। বলো ক্লিয়ার কিনা সবাই? ক্লিয়ার সবাই? ভাই ময়মনসিংহ বোর্ড 24 করান, দাঁড়াও না, সব করাবো। বলো সবাই ক্লিয়ার? সবাই বলো ক্লিয়ার কিনা? সবাই সবাই সবাই, সবার মধ্যে থেকে আমি চাই, সবার মধ্যে থেকে আমি চাই, সবাই বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ডান ডান ডান। তারপরে এটা, এখন বলো তো বাচ্চারা এটা তোমরা পারবা নাকি আমার করে দিতে হবে? চিত্র 2, যা যা করছি তাই, তাই না? যা যা করছি তাই। এখানে এটাও ই, এটাও ই, এটাও ই, তার মানে তুল্য ব্যাটারিটা কি হয়ে যাবে? তুল্য ব্যাটারিটা হয়ে যাবে ই এবং তার অভ্যন্তরীণ রোধ হয়ে যাবে R/3। বাচ্চাদের জিনিস, তাই না? একদম বাচ্চাদের জিনিস, ঠিক আছে? তারপর এটা, এই জায়গাতে ই ই ই ই ই ই, তার মানে এখানে হয়ে যাবে 3E আর অভ্যন্তরীণ রোধটা হয়ে যাবে হচ্ছে 3R, ঠিক আছে? তারপর তো একদম ইজি সার্কিট, জাস্ট 2টা রোধ, জাস্ট 2টা রোধ আর ওখানে একটা রোধ, ঠিক আছে? একদম বাচ্চাদের জিনিস। সো এটা তোমাদের জন্য আরেকটা হোমওয়ার্ক। সো হোমওয়ার্ক 2 এটা। হোমওয়ার্কগুলো কিন্তু করবা অবশ্যই, হোমওয়ার্কগুলো কিন্তু করবা অবশ্যই। এখন অ্যাডমিশনের জন্য জাস্ট একটা শর্ত, জাস্ট শর্ত, এটা এইচএসসিতে লাগবেও না, ভুলেও লাগবে না, এটা জাস্ট অ্যাডমিশনের জন্য একটু মনে রাখবা যে আমার যদি অনেকগুলা ই থাকে, ঠিক আছে? অনেকগুলা ই থাকে, অনেকগুলা ই থাকে, অনেকগুলা ব্যাটারি থাকে, অনেকগুলা ব্যাটারি থাকে, তাইলে আমি কতগুলাকে
সিরিজে আর কতগুলাকে প্যারালালে সাজাইলে আমরা আসলে সর্বোচ্চ প্রবাহ পাবো, এটা হচ্ছে প্রশ্নটা। কতগুলাকে সিরিজে এবং কতগুলাকে প্যারালালি তুমি সাজাইলে সর্বোচ্চ প্রবাহ পাবা, কতগুলাকে সিরিজে এবং কতগুলাকে প্যারালালি সাজাইলে তুমি সর্বোচ্চ প্রবাহ পাবা, এটা হচ্ছে প্রশ্ন। সো আমরা ধরে নিচ্ছি যে আমরা প্যারালালি সাজাইছি হলো m সংখ্যক, এই দিক দিয়ে কত আছে, কতগুলো আছে m সংখ্যক, আর এই দিক দিয়ে আছে হলো n সংখ্যক, মধ্যে আরো অনেকগুলো আছে, ঠিক আছে, n সংখ্যক। এটা অ্যাডমিশনের জন্য এসির জন্য ভুলাও দরকার নাই, জাস্ট একটু মনে রাখো, জাস্ট একটু মনে রাখো, এটা অ্যাডমিশনের জন্য দরকার নেই, মানে এসির জন্য ভুলাও দরকার নেই। আমি বললাম যে 24টা ব্যাটারি দিলাম তোমাকে, 24টা ব্যাটারি, সবগুলাই ই মানের এবং আর অভ্যন্তরীণ রোধের, ই এবং আর অভ্যন্তরীণ রোধের। তাইলে বলতো 24টা রোধের m সংখ্যক যদি আমি সমান্তরালে রাখি এবং n সংখ্যক যদি সিরিজে রাখি, আলটিমেটলি কারেন্ট প্রবাহটা এরকম পাবো না। একটু আগে আমরা প্রমাণ করে আসছি, এই ভাই ব্রাদার মনে আছে একটু আগে যে আমরা এটা প্রমাণ করে আসছি, যদি এইরকম ভাবে সাজানো থাকে m সংখ্যক প্যারালাল আর n সংখ্যক সিরিজে, সেটা হয়ে যায় এরকম m r প্লাস n ইন্টু স্মল r। যদি এটা একটা অভ্যন্তরীণ মানে বহিস্থ একটা আর রোধের সাথে যুক্ত থাকে, মনে আছে বহিস্থ একটা আর রোধের সাথে যদি যুক্ত থাকে, আমাদের কারেন্ট প্রবাহটা এটা আমরা একটু আগে প্রমাণ করে আসছি, কিন্তু মনে আছে, মনে আছে? ইয়েস। এখন তোমাকে বলছে এম আর এন এর মান কত হইলে, এম আর এন এর মান কত হইলে এই কারেন্ট প্রবাহটা সর্বোচ্চ হবে। এখন কোনো কিছু সর্বোচ্চ মান কেমনে বের করতে হয়, ম্যাথের কথা চিন্তা করো তো, কোনো কিছু সর্বোচ্চ মান কেমনে বের করতে হয়, ডিফারেন্সিয়েশন করে জিরো পুট করতে হয়, তাই না, ম্যাক্সিমা মিনিমা যেভাবে নির্ণয় করে। সো এখানেও ঠিক সেইভাবে আমাদের আর এর মানটা বের করতে হবে, যে আসলে এম আর এন এর কম্বিনেশনটা ঠিক কিরকম হইলে আই এর মানটা সর্বোচ্চ হয়, ঠিক আছে। সো এখানে ওইভাবে বের করতে হবে। বাট আমরা তোমাদেরকে যে শর্তটা একটু মনে রাখতে বলবো, শর্তটা হচ্ছে এম আর ইকুয়ালস টু এন আর যদি হয় তখনই আসলে সর্বোচ্চ প্রবাহ হয়। এটার প্রমাণটা দেখাচ্ছি না, কারণ এটা অ্যাডমিশনের জিনিস, তোমার ভুলেও লাগবে না, যদি না বুঝো লাগবে না, ঠিক আছে, জাস্ট মনে রাখো, লাগবে না, অ্যাডমিশনের জিনিস, ঠিক আছে, জাস্ট একটু দিয়ে রাখলাম যেন স্লাইডে তোমার মনে থাকে। জাস্ট শর্তটা একটু মনে রাখবা যে এইটা হইলে এরকম কেসে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ পাওয়া যায়। এটা প্রমাণ করতে পারবা যদি তুমি ইয়া করো আর কি, কি বলে, এখানে যদি ওই যে তোমার ম্যাক্সিমাম মিনিমাম শর্ত তুমি অ্যাপ্লাই করো। তারপর এই সার্কিটটা দেখো, যেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2023, এটা দেখো, দেখো কেয়ারফুলি দেখো, এখানে দুইটা ব্যাটারি আছে, বলো তো দুইটা ব্যাটারি কি একই পটেনশিয়ালের, দুইটা ব্যাটারি একই পটেনশিয়ালের না, একই পটেনশিয়ালের না। একই পটেনশিয়াল হলে আমরা খুব সহজে করে ফেলতে পারতাম, এই দুইটার পরিবর্তে আমরা একটা ব্যাটারি বানিয়ে ফেলতে পারতাম। এখনো যে বানাইতে পারবো না তা না, এখনো বলো তো এখানে তুল্য ব্যাটারি বানাইতে পারবো না, এই দুইটার পরিবর্তে তুল্য ব্যাটারি বানাইতে পারবো না, ওই যে সূত্র E1/R1 প্লাস E2/R2 প্লাস E3/R3, আর নিচে হচ্ছে 1/R1 1/R2 1/R3, এখানেও বানাইতে পারবো। বাট আমাদের কি চাইছে এটা আগে দেখতে হবে। বর্তনীর I1 নির্ণয় করতে চাইছে, দেখো বর্তনীর I1 নির্ণয় করতে চাইছে। এখন আমরা যদি এটাকে একটা ব্যাটারিতে কনভার্ট করি তাহলে কিন্তু সার্কিটটা এরকম দেখতে হয়ে যায়, যে এখানে একটা ব্যাটারি, মনে করো এখানে একটা ব্যাটারি এবং একটা বহিস্থ রোধ 15। তাই না, বলো তো এরকম ভাবে যদি আমরা অ্যাপ্রোচটা করে আগাই, আমরা কি I1 এর মানটা পাবো? আমরা I1 এর মানটা পাবো না, লাভ নেই আসলে একটা ব্যাটারিতে কনভার্ট করে। এরকম ভাবে আমরা হচ্ছে মূল প্রবাহটা পাইতে পারি, এই I এর মানটা আমরা চাইলে পাইতে পারি, বাট লাভ নেই আসলে, আলটিমেটলি আমাদের লাভ হচ্ছে না। I এর মানটা পাইলে হয়তো আরো অনেক কাঠখড় পুরাই আমাদের I1 এর মান বের করতে হইতো। সো যে কারণে আমাদের যেহেতু I1 বা ভিতরের কিছু একটা বের করতে হবে, কি অ্যাপ্লাই করতে পারি আমরা, কি অ্যাপ্লাই করতে পারি বলো তো, KVL KCL। এখন তুমি চাইলে KVL KCL দিয়েও করতে পারো, তুমি চাইলে মেশ দিয়েও করতে পারো, ঠিক আছে, এখন তোমাদের ইচ্ছা কোনটা অ্যাপ্লাই করো, বাট দুটো একই জিনিস। আমি জাস্ট তোমাদের বলবো KVL KCL অ্যাপ্লাই করার সময় আমার জিনিসগুলো মনে রাখবা, যে আসলে কি কি করতে হবে, মানে কোনটাকে I1 ধরতে হবে, কোনটাকে I2 ধরতে হবে। র্যান্ডমলি ধরে ফেললে আসলে ম্যাথ ইজি হয় না, র্যান্ডমলি ধরে ফেললে ম্যাথ ইজি হয় না। এখানে খেয়াল করো, আমি তোমাকে এই জিনিসটা দেখাই, জাস্ট ধরানোটা শেখাচ্ছি। এই সার্কিটটাকে একটু ভিন্ন রকম ভাবে তুমি আঁকাও, যে এখানে একটা ব্যাটারি আছে আর একটা রেজিস্ট্যান্স আছে, তাই না, 14, এবং ব্যাটারি রেজিস্ট্যান্স হচ্ছে 4। এখানে আরেকটা আছে, একটা ব্যাটারি আছে, একটা রেজিস্ট্যান্স আছে, এটা কত বলো তো, 4, 12 আর 4, 12 আর এটা হচ্ছে 4। এখানে আরেকটা আছে হচ্ছে 15 ওহম, ঠিক আছে। এখন আমরা যদি মেশ দিয়ে সলভ করতে চাই বা KVL দিয়ে সলভ করতে চাই, দুটো একই জিনিস। আমি এমন ভাবে তোমাদের করাবো যে আসলে দুটো একই জিনিস আসবে, মেশ দিয়েও তুমি যে ইকুয়েশন পাবা, KVL KCL দিয়েও একই জিনিস পাবা, বাট এটার জন্য ধরতে হবে প্রপারলি, ধরতে হবে I1 I2 প্রপারলি ধরতে হবে। এখানে কয়টা লুপ বলো তো, কয়টা লুপ, কয়টা লুপ, এখানে কয়টা লুপ, কয়টা লুপ,
দুইটা। তার মানে তোমার এই জায়গাতে দেখো, তোমার এই জায়গাতে আয়ন কোনটারে ধরছে, আই টু কোনটারে ধরছে তুমি ভুলে যাও, ঠিক আছে? আয়ন কোনটাকে ধরছে, আই টু কোনটাকে ধরছে, এটা ভুলে যাও। এটা ধরেও তুমি করতে পারো, কোনো সমস্যা নাই। বাট তুমি যদি মেশ দিয়া করতে চাও, আমি বলছিলাম মেশ দিয়া করলে নিজেদের মতো কারেন্ট ধরে নেওয়াটা বেটার। আর যদি তুমি ব্লাইন্ডলি যেটা দেয়া আছে ওইটা দিয়ে করো, মনে করো এটাকে আই1 ধরো, এটাকে আই2 ধরো, এবং এই দিকে যেটা যাচ্ছে সেটাকে আই ধরো, কোনো সমস্যা নাই, এটার জন্য ইজিলি মিলাই ফেলতে পারবা, কোনো সমস্যা নাই। সো মেশ দিয়ে আমরা পরে একটা দেখবো না, আপাতত এটা যেহেতু দেয়া আছে এটা আই1 আই2 দিয়েই করি, মানে এইভাবে ধরেই আমরা করে ফেলি, সমস্যা নাই কোনো, যে কোনো ভাবেই তুমি করতে পারো। যদি প্রশ্ন দেয়া থাকে ওইটা দিয়েই করো, কারণ ওটা দিয়ে করাটা বেটার, ঠিক আছে? সো এটা দিয়ে আমরা করে ফেলি, তারপর আমরা আরেকটা মেশ দিয়ে করে দেখাবো, যেখানে তোমরা খুব ইজিলি করতে পারো। 3 লুপের গুলো আমরা মেশ দিয়ে করে দেখাবো। সো এই জায়গাতে তুমি যদি ইকুয়েশন লেখো, বলো তো এখানে কেসিএল অ্যাপ্লাই করলে কি লিখতে পারবা? একটা ইকুয়েশন যে i1 প্লাস i2 ইকুয়ালস হচ্ছে i, এটা হচ্ছে তোমার 1 নাম্বার ইকুয়েশন। কি বলবা? এই যে এই জায়গাতে কেসিএল অ্যাপ্লাই করে পাই, এই জায়গাতে কেসিএল অ্যাপ্লাই করে পাই। তারপর তুমি যদি একটা লুপে কেভিএল অ্যাপ্লাই করো, মনে করো এ বি সি ডি ই এফ, যে কোনো নাম দিলা, তুমি একটা লুপে কেভিএল অ্যাপ্লাই করো, এ বি সি ডি এ, এই লুপে তুমি কেভিএল অ্যাপ্লাই করো। বলো তো আমার আগে ইকুয়েশনটা বলো, কি আসবে? ভি এ প্লাস 14 মাইনাস 4i2, তারপর প্লাস 4i1 মাইনাস 12, তুমি চলে আসলো হচ্ছে ভি এ পয়েন্টে। বলো তো আমি ঠিক লিখছি না? বলো তো আমি কি ঠিক লিখছি না? বলো তো। তার মানে আলটিমেটলি তুমি এখানে যে জিনিসটা পেয়ে যাবা যে 2 মাইনাস 4i1 সরি 4i2 প্লাস 4i1 ইকুয়ালস টু 0, এই জিনিসটা পেয়ে যাবে না? সো আলটিমেটলি তুমি পেয়ে যাবা 4i1 মাইনাস 4i1 মাইনাস 4i2 ইকুয়ালস টু -2, তাই না? বলো তো পাচ্ছ? হ্যাঁ পাচ্ছ? বলো তো ইকুয়েশনটা, 2 নাম্বার ইকুয়েশন পাইছো সবাই? এখন তোমাকে 3 নাম্বার ইকুয়েশন জেনারেট করতে হবে, 3 নাম্বার ইকুয়েশন বের করতে হবে। ওকে, 3 নাম্বার ইকুয়েশন বের করতে হবে। আমি একটু ছোট করি, ছোট না করলে এই জিনিসটা আসলে জায়গা নেবে না। 3 নাম্বার ইকুয়েশনটা তোমাকে বের করতে হবে। ওকে, 3 নাম্বার ইকুয়েশনটা তোমাকে বের করতে হবে, 3 নাম্বার ইকুয়েশনটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? ওকে, সো 3 নাম্বার ইকুয়েশন, 3 নাম্বার ইকুয়েশন যে কোনো লুপে ঘুরতে পারো তুমি, আবার ঘুরো, ডি থেকে সি তে যাবা, ইতে যাবা, ইতে যাবা, আর এটা মনে করো এফ। ওকে, এটা মনে করো এফ, কারণ দুইটা ই দিয়ে দিয়েছি। এটা মনে করো এফ, আবার ডিতে আসবে, এখানে কেভিএল অ্যাপ্লাই করো। আমার আগে ইকুয়েশনটা তোমরা লেখো, বলো তো কি করবা? ডি থেকে শুরু করতেছো, ডি থেকে শুরু করতে, তার মানে ভিডি প্লাস 12, এই জায়গাতে মাইনাস 4 ইন্টু i1, তারপর মাইনাস 15 ইন্টু i ইকুয়ালস টু ভিডি। দুইটা ইকুয়েশন পেয়ে গেছো, তাই না? দুইটা ইকুয়েশন পেয়ে গেছো যে 4i1 প্লাস 15i ইকুয়ালস টু হচ্ছে 12, তিনটা ইকুয়েশন পেয়ে গেছো। তার মানে তিনটা ইকুয়েশন ক্যালকুলেটরে পুট করলে সলভ করলে উত্তর পেয়ে যাবে। বলো বুঝছো সবাই? বলো বুঝতে পারছো সবাই? বলো বুঝতে পারছো সবাই? বলো তো বুঝতে পারছো সবাই? এখানে -14 হবে না? না, দেখো আমি লুপটা কেমনে ঘুরছি, এ থেকে বি তে গেছি, বি থেকে সি তে, সি থেকে ডি তে, ডি থেকে এ তে, এ থেকে বি তে যাচ্ছি, ব্যাটারি আমাকে সাপোর্ট করতেছে, তার মানে এই ব্যাটারিটা প্লাস হবে আমার জন্য। ওকে, ঠিক আছে। সো ক্যালকুলেটর এখন পুট করবা তিনটা ইকুয়েশন, পুট করলে তুমি উত্তর পেয়ে যাবে। সো এগুলো গত ক্লাস থেকে করতেছি, তারপরও বারবার করে দিচ্ছি, জানো কি হয় বলো তো? যেন তোমরা প্রো হয়ে যাও জিনিসটার মধ্যে, এই কারণেই বারবার করে দিচ্ছি, যেন তোমরা প্রো হয়ে যাও এই জিনিসটাতে, ঠিক আছে? ওকে, বের করে ফেলছো। হ্যাঁ, ক্যালকুলেটরে কিভাবে তুলবো? আচ্ছা, আমি তোমাদের এটা গত ক্লাসেও বলছি, তুমি যাবা ইকুয়েশনে, ঠিক আছে, তিনটা আননোন দিবা, তিনটা আননোন দিলে তোমার ইকুয়েশন আসবে হচ্ছে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এখন মনে করো তুমি i1 কে x ধরছো, i2 কে y ধরছো, i কে মনে মনে z ধরছো, তাহলে i1 এর সহগ কত? 1, i2 এর সহগ কত? 1, আর i এর সহগ হচ্ছে -1, কারণ i-টাকে এই পাশে আনতে হবে, এটাকে যেহেতু z ধরছো, কারণ ইকুয়েশন তোলার সময় এখানে z-টা এই পাশে। সো i এর সহগ হচ্ছে -1, এই ইকুয়েশনে i1 এর সহগ হচ্ছে 4, i2 এর সহগ হচ্ছে -4, i3 এর সহগ হচ্ছে 0, মানে i এর সহগ হচ্ছে 0 এবং সমানের এই পাশে হচ্ছে -2। ওকে, এই ইকুয়েশনে i এর সহগ তুলবা 4, i2 নাই এখানে, মানে 0 তুলবা, i এর সহগ হচ্ছে 15, আর এই জায়গাতে ডান পাশে তুলবা হচ্ছে 12। বুঝছো? বুঝতে পারছো? বলো তো সবাই। i = i1 প্লাস i2 কিভাবে? এই তোমাকে তো আসলে বাসায় যায় পিটানো উচিত। এই বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করো, এই যে এই বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করো। তুমি গত ক্লাসটা করো নাই ফর শিওর। এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করো, i1 যাচ্ছে, i2 যাচ্ছে, দুইটা মিলায় i যাচ্ছে,
ঠিক আছে, এগুলা একদিন আগের প্রশ্ন, আজকে করলে হবে না তো। ওকে, এখন আসো আমরা হচ্ছে বিভিন্ন জিনিসপত্র পড়বো, বিভিন্ন আসলে মেজারমেন্ট করার যন্ত্র পড়বো। ঠিক আছে, আরো অনেকগুলো সৃজনশীল সলভ করবো, চিন্তা করিও না। আবারও অনেক মেশ, তারপর তোমার কেভিএল কেসিএল অ্যাপ্লাই করবো, চিন্তা করিও না। ঠিক আছে, ওকে। সো কেভিএল কেসিএল যদি এখনো প্রবলেম থাকে ক্লাসের বাকিগুলোর মধ্যেও তুমি প্রবলেমটা সলভ করতে পারবা, অথবা আগের দিনের ক্লাসটা আরো ভালো করে করতে পারো। ঠিক আছে, বা ক্লাসের শুরুতেও আজকে দেখাই দিছি যে আসলে ইকুয়েশনগুলো কিভাবে লিখতে হয়, এখনো ভুল হওয়ার আসলে সম্ভাবনা নাই। প্র্যাকটিস করতে হবে তোমাকে বেশি। ওকে, প্র্যাকটিস করতে হবে তোমাকে বেশি। ঠিক আছে, তুমি যেইভাবে ঘুরবা সে অনুযায়ী তোমার ইকুয়েশন আসবে। দেখো, আমার মন চাইলো আমি ঘুরলাম এই দিক থেকে। ঠিক আছে, দেখো আমার মন চাইলো আমি ঘুরলাম এইভাবে। আমি কিভাবে ঘুরলাম? আমি ঘুরলাম মনে করো এ থেকে বিতে গেলাম, বি থেকে সিতে গেলাম, ডিতে গেলাম, আবার এতে আসলাম। আমার মন চাইলো আমি ঘুরলাম এইভাবে। আরেকজনের মন চাইলো সে ঘুরলো এইভাবে, এ থেকে ডিতে গেল, ডি থেকে সিতে গেল, সি থেকে বিতে গেল, বি থেকে এতে গেল। কোনো সমস্যা নাই, ইকুয়েশন একই আসবে, বা ইকুয়েশন ভিন্ন আসলে উত্তর একই আসবে। বাট তুমি যে ঘুরতেছো, তোমার ঘোরার সময় ইকুয়েশনটা ঠিকঠাক লিখতে হবে, প্লাস মাইনাস ঠিকঠাক ভাবে দিতে হবে। দেখো, তুমি যদি এই দিক থেকে যাইতা তখন +12 হয়ে যাইতো, -4i1, এখানে আসতো +4i2, -14, আবার ওই পয়েন্টে চলে আসছো। ঠিক আছে, সো এগুলো প্র্যাকটিসের ব্যাপার, একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। বলো সবাই ক্লিয়ার কিনা? কেভিএল কেসিএল গুলো এখনো প্রবলেম হচ্ছে কিনা, অ্যাপ্লাই করতে পারতেছো কিনা বলো তো, অ্যাপ্লাই করতে পারতেছো কিনা? সবাই বলো ক্লিয়ার কিনা আমাকে, সবাই ফেসবুক, ওয়েব অ্যাপ, সবাই বলো ক্লিয়ার কিনা, সবাই বলো ক্লিয়ার কিনা, সবাই। এটা প্র্যাকটিসের ব্যাপার, একটু তুমি মানে একটু মনটাকে শান্ত করে একটু প্র্যাকটিস করো, হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ডান। এখন আমরা পড়বো হচ্ছে হুইস্টন ব্রিজ, মিটার ব্রিজ, এই যন্ত্রগুলা। এখন এগুলো আসলে খুবই সহজ সহজ জিনিস। হুইস্টন ব্রিজ মূলত এইরকম, তোমাদের একটা ব্যাটারি থাকবে, দুই পাশে দুইটা রেজিস্ট্যান্স থাকবে, এবং এদের মধ্যে দিয়ে একটা জি মানের একটা রেজিস্ট্যান্স থাকবে, এটাকে বলা হয় গ্যালভানোমিটার। ওকে, আবার দুইটা রোধ এরকম ভাবে যে তোমার এরকম একটা সার্কিট, মানে ব্যাপারটা এরকম ঘুড়ির মতো, এভাবে যাবে আবার এভাবে যাবে, মধ্যে দিয়ে একটা লাইন টানা থাকবে বা মধ্যে দিয়ে একটা রেজিস্ট্যান্স থাকবে। এরকমের সার্কিটগুলোকে বলে আমরা হুইস্টন ব্রিজ। এখন আমাকে নর্মালি বলো, এই সার্কিটটা তোমাকে যদি দিয়ে দেই, বলি এটা সলভ করতে, এটা সলভ করা কিন্তু এত সহজ না। তুমি এটা তুল্য রোধ বের করতে পারবা না, কারণ এই জায়গাতে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়েছে, যেটাকে তুমি সমান্তরাল বা সিরিজ কিছুই বলতে পারবা না। ঠিক আছে, সো এগুলো আমাদের সাধারণত দরকার হয় না। আমাদের জাস্ট হুইস্টন ব্রিজ থেকে একটা কন্ডিশন দরকার হয়, যে কখন এই দিক দিয়ে কারেন্ট ফ্লোটা জিরো হবে, কখন এই দিক দিয়ে কারেন্ট ফ্লোটা জিরো হবে। ওকে, সো এটা কেভিএল কেসিএল অ্যাপ্লাই করে মানে 2 সেকেন্ডে তুমি প্রমাণ করতে পারবা যে এখানে তখনই কারেন্ট ফ্লো জিরো হবে যদি এই P/R এর রেশিওটা Q/S এর সমান হয়। এটা হইলে কি হবে? এটা হইলে এই মধ্যের লাইন দিয়ে কারেন্ট ফ্লোটা জিরো হবে। মধ্যের লাইন দিয়ে কারেন্ট ফ্লোটা জিরো হইলে এই অনুপাতটা থাকতে হবে, বা এই অনুপাতটা হইলে এই মধ্যের লাইন দিয়ে কারেন্ট ফ্লোটা জিরো হবে, বা মধ্যের লাইনটা আর কোনো কাজেই থাকবে না, মধ্যের লাইন দিয়ে কোনো কারেন্ট ফ্লোই হবে না। সো মনে রাখতে হবে এখান থেকে যে জিনিসটা, প্রমাণ তোমাদের লাগবে না, মনে রাখতে হবে যে জিনিসটা, যে এই মধ্যের লাইন দিয়ে যদি কারেন্ট ফ্লোটা জিরো হয়, মধ্যের লাইন দিয়ে যদি কারেন্ট ফ্লোটা জিরো হয়, তাহলে এই রেশিওটা মানবে, এই রেশিওটা মানবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে ভাই এটা প্রমাণ কেমনে করব? তুমি খুব সহজে এই জায়গাতে তুমি যদি কেভিএল কেসিএল দিয়ে সার্কিটটাকে জাস্ট কয়েকটা ইকুয়েশন বানাও, দুটি ইকুয়েশন বানাও, তাইলে তুমি দেখতে পারবা যে তুমি যদি এই লুপে একটা কেভিএল নাও, এই লুপে একটা কেভিএল নাও, তাইলেই তুমি ব্যাপারটা খুব সহজে বুঝে যাবা যে এই IG0 হইলে আসলে এই রকমের একটা ইকুয়েশন মানতে হবে। ঠিক আছে, সো এটা তোমাদের একটু হোমওয়ার্ক, তোমরা ট্রাই করবে, বাট তোমাদের লাগবে না। মোট কথা রেশিও সমান হইতে হবে, এটা বাই এটা, এটা বাই এটা, রেশিওটা সমান হইতে হবে যদি মধ্যের কারেন্টটা জিরো হইতে হয়। ঠিক আছে, মনে থাকবে?